আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, সবার কাছে দেখা যাচ্ছে তো, শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? কারোর সমস্যা যদি হয় একটু জানাও। আহ, সমস্যা নাই। ওকে, ভেরি গুড। সবাইকে বর্ষামুখর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের ইন্টারমিডিয়েট জীবনের বিসমিল্লাহ। আশা করা যায় অনেক সুন্দর কাটবে। তবে যদি তুমি ধৈর্য ধরে লেগে থাকতে পারো, মাঝে মধ্যে তুমি দেখতে পারো ওই আন্টি এটা করছে, এই আঙ্কেল এটা করছে, এই আমি তো করি নাই, তাহলে আমার কি হবে? যদি তুমি আমার কথা শোনো, ইনশাল্লাহ কেমিস্ট্রি নিয়ে কোনো প্যারা হবে না। জাস্ট ধৈর্য ধরে লেগে থাকতে হবে আর কি। যারা ফেসবুকে আছো, যদি দেখতে পারো, যদি কোনো সমস্যা না থাকে একটু কাইন্ডলি জানাও। আমি একটু ফেসবুকে আমার ওয়াল থেকে একটু পোস্টটা শেয়ার দিয়ে নেই, তাহলে তোমাদের অনেক বন্ধুরা এখনও আছে কান্নাকাটি করতেছে ইনবক্সে। যার মাইকে সমস্যা একটু দেখো তো, কার সমস্যা? সৌদা দেখো তো। তোমরা যারা ফেসবুকে আছো তারা চাইলে আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে পারো, সো দ্যাট আমরা সবাই মিলে ক্লাস করি। আর আমি ফেসবুকে মাঝে মধ্যে কমেন্ট পড়বো আর কি, মানে সবসময় তো পড়তে পারবো না। আমার মূল ফোকাস থাকবে হচ্ছে জুমে। জুম মানে আমরা গুগল মিটে ক্লাস করতেছি। জুমের কিছু সমস্যা আছে, বুঝছো? ওই সমস্যাটার কারণে আমরা ইদানিং জুমটাকে একটু সাইড করার চেষ্টা করতেছি। তার চেয়ে গুগল মিটের এক্সপিরিয়েন্স সবাই বলে যে ভালো। আচ্ছা, সো প্রথমে আমি একটু মাফ চেয়ে নিচ্ছি কয়েকটা কারণে। তোমরা অনেকেই টাকা পাঠাইছো আজকে, ধরো দেখা যায় 11টার পরে বা 12টার পরে, তাদেরকে আমরা এখন অ্যাড করতে পারি নাই। কয়েকজনকে তারপরে আমি পার্সোনালি ইনবক্সে লিঙ্ক পাঠাইছি। সো যাই হোক, ব্যাপার না, আজকে প্রথম ক্লাস। আজকে একটা অদ্ভুত ইতিহাস হচ্ছে আর কি। সেই ইতিহাসটা কি তোমাদেরকে বলি। আহ, আমার গায়ে কখনো কেউ কোনোদিন দেখাইতে পারবে না যে বুয়েট লেখা কোনো গেঞ্জি আমি পরছি। মানে এলো, প্রত্যেকে তার ভার্সিটির একটা গেঞ্জি পরে না, পরে টরে বাইরে যায় না। তা আমি আমার ক্যাম্পাসে থাকাকালীন সময় অনেকগুলো গেঞ্জি বানাইছি। মানে আমি ছিলাম উদ্যোক্তা আর কি, এই চল দোস্ত ডিপার্টমেন্টে একটা বানাই, ব্যাচের একটা বানাই, হ্যাঁ, র্যাক প্রোগ্রামের একটা বানাই, মানে এরকম অনেকগুলো বানাইছি। কিন্তু মানে আমি নিজে কখনো আসলে এই গেঞ্জি পরে, এইসব গেঞ্জি পরে আমার রুমের বাইরে গেছি, হলের ভিতর থাকছি, কিন্তু হলের বাইরে আমি ক্যাম্পাসের ক্লাসও পর্যন্ত করি নাই, বিভিন্ন কারণে আর কি। আমি যেহেতু উদ্যোক্তা থাকতাম, আমি গেঞ্জি দিয়ে দিতাম পোলাপাইনদের, ওরা পছন্দ করতো বন্ধুরা। সো আজকে আমি জীবনের প্রথম বুয়েট লেখা কোনো গেঞ্জি পরে লোক সম্মুখে আসছি। এবং এটার কারণটাও পিছনের অনেক খুব অদ্ভুত মজার, পরে কোনো একদিন বলবো না। তোদের এই এক্সপিরিয়েন্সটা থাকলো আর কি, যে আসলেই কেউ কোনোদিন দেখাইতে পারবে না যে এই লোকটাকে দেখছি বুয়েটের গেঞ্জি পরা, বা লোগো আছে ইভেন, তাও নাই, কোনোদিন নাই আর কি। ওকে, চলো আজকে আমাদের পড়াশোনা শুরু করা যাক। আজকে তোমাদের ফাউন্ডেশনের 1 নাম্বার ক্লাস। আমি আজকের ক্লাসে একটু চেষ্টা করবো আস্তে ধীরে যাওয়ার। দেখো তোমাদের গতি কেমন লাগে। যদি গতি ভালো লাগে তাইলে এইভাবেই থাকবো, ভালো না লাগলে বাড়াবো বা কমাবো, কিছু একটা করবো, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের শিখতে হবে যে টপিকটা, সেটা হচ্ছে জারণ সংখ্যা। যারা নতুন আছো তাদের জন্য বলি, আমাদের এই টপিকগুলো প্রথম স্লাইডে লেখা থাকে এবং নিচে একটা কথা লেখা থাকে, এটা খেয়াল রাখবা যে লার্ন উইথ এ স্পেসিফিক এইম বাট ডোন্ট বি অ্যাফ্রেড টু টেক এ ডিট্যুর। ডিট্যুর মানে বুঝো তো, তুমি যে ট্যুর, যে গন্তব্যে যাচ্ছ যাচ্ছ সেই গন্তব্য থেকে যদি একটু এদিক ওদিক যাই, ওটা দেখে ভয় পাবা না। ওই রিলেটেড কোনো একটা বিষয়ের মধ্যে আছি আমরা, যেটা ওই কথাগুলো বলার জন্য জরুরি, সেগুলো বলতেছি আর কি। আচ্ছা, সো জারণ সংখ্যা, আমাকে একটু বলেন জারণ সংখ্যাকে ইংরেজিতে কি বলে? জারণ সংখ্যা। Oxidation number. বাহ, Oxidation number. গুড। এখন এই অক্সিডেশন নাম্বার, এটাকে আমরা সংক্ষেপে তাহলে এখন থেকে কি বলবো জানো? ওএন। ওএন দিয়ে লিখবো সংক্ষেপে। অক্সিডেশন নাম্বারের যে সংজ্ঞাটা তোমরা 9-10-এ শিখছিলা ভাইয়া, সেটা একটু যে কেউ আমাকে বলো তো, কে পারবা? যে কোনো একজন। আজকে দেখি অনেক মানুষ। বন্ধনের সময় বন্ধন পরমাণুর গড়ে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে, গ্রহণ করে কিংবা আদান প্রদান করে তাকে জারণ সংখ্যা বলে। কে এটা? সাউদা। ভাইয়া হ্যাঁ, তুমি যেটা বলছো সাউদা, ওটা হচ্ছে আমি তোমার যেটা শিখাইছি, ওটা ওটা না। বইয়ের মধ্যে কি ঘোড়ার ডিমটা আছে না, ওটা বলতে হবে। হ্যাঁ বলো, কে জানিও একটা বলতে চাইছো। ভাইয়া আমি বলতে চাইছি, বলো বলো। ভাইয়া এই যে ইলেকট্রন, কোন আয়নের ইলেকট্রন ছাড়ার সংখ্যাকে জারণ বলে। ছাড়াটাকে জারণ বলে, গ্রহণ করাটাকে বিজারণ বলে। এটা হচ্ছে ঘটনার নাম। জারণ সংখ্যা কাকে বলবো? একটা আয়ন যতগুলো
ইলেকট্রন ছাড়বে তাকে ততগুলো সংখ্যাকে জারণ সংখ্যা বলে। কাছাকাছি, খুব বেশি ভালো হয় নাই। আর কেউ? ভাইয়া আমি বলি। বলো বলো। ভাইয়া আমি বলি। হ্যাঁ হ্যাঁ, একজন বললেই হয়, ছেলেটা আগে বলছে মনে হয় বলতে। বলো। গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই মৌলের জারণ সংখ্যা। কোনো যৌগে, আবার একটু বলো, বুঝি নাই। কোনো যৌগে কোনো একটা পরমাণু কর্তৃক গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই পরমাণুর ওই যৌগের জারণ সংখ্যা। এটাও অনেকটাই আমারটার মতোই হয়েছে, আমি যেটা শিখাইছি এসএসসি 25-এ। আচ্ছা, আর মেয়েটা জানি কি বলতে চাইছিল, কোন একটা মেয়ে? জি ভাইয়া, আমি মারিয়া বলছি। মারিয়া বলো। যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে মৌলের জারণ সংখ্যা বলে। আচ্ছা ঠিক আছে। এখন এই যে সংজ্ঞাগুলো, এগুলো থেকে একটু আমাদের দূরে যেতে হবে। এটা হচ্ছে তোমাদের 9-10-এ শেখা যে কনসেপ্ট, সেই অনুযায়ী এখন একটু শোনা নাও। জারণ সংখ্যা আসলে দুই প্রকারের হয়। জারণ সংখ্যা দুই প্রকারের হয়, সেগুলা কি কি? একটাকে আমরা বলবো হচ্ছে গড় জারণ সংখ্যা। তোমরা যেটা বলতেছো ওইটা হচ্ছে গড় জারণ সংখ্যা। আচ্ছা, জারণ সংখ্যাকে আমরা চাইলে বলতে পারি না জারণ মান, একই তো কথা। তো জারণ মান বললে সুবিধা যেটা, আমরা এটাকে সংক্ষেপে জামা বলবো, গড় জামা। ঠিক আছে, বুঝে নিও আর কি। আর ইংরেজিতে সংক্ষেপে লিখতে গেলে ওএন লিখবো। একটা হচ্ছে গড় জারণ মান বা জারণ সংখ্যা, আর একটা হচ্ছে কি জানো, আর একটা হচ্ছে প্রকৃত, অ্যাকচুয়ালটা আর কি, প্রকৃত জারণ সংখ্যা বা জারণ মান। দুইটা জিনিস আলাদা। এবং এই যে প্রকৃতর যে আইডিয়াটা, এটা তোমাদের 9-10-এ ছিল না। হয়তো আমি এসএসসি 25-এ কথা বলতে বলতে দুই এক জায়গায় বলে ফেলতে পারি মুখ দিয়ে, বাট বলি নেই, মানে সম্ভবত আমার তোদের মনে পড়ে। এই জিনিসটা ভালো করে শিখতে হবে। এটা আজকে ঢুকতে পারবো না মনে হয়, আজকে আমরা এটা নিয়েই থাকবো। অর্থাৎ 9-10-এরটাকে আরেকটু সলিড করবো। এর মধ্যে দেখবা তুমি নিজে বুঝে যাবা যে আসলে আগে যে শেখা জিনিসটা না একটু আধুরি ছিল, আর একটু শিখতে হবে, তখন আগামী ক্লাসে তুমি এই বস্তুটা পাবা আর কি। এবং দ্য ফ্যাক্ট ইজ, আমাদের দেশের ইন্টারমিডিয়েটের বইতেও কিন্তু এই টপিকটা আলোচনা করা নাই ওইভাবে। দুই একটা যোগের ক্ষেত্রে হালকা হালকা একটু বলছে, বাট ওইভাবে বলা নাই আর কি। সো আমরা খুব ভালো করে শেখার চেষ্টা করব। তাহলে জারণ সংখ্যা বলতে তোমরা যেটা জানতে, সেটা হচ্ছে গড় জারণ সংখ্যা। সেই জিনিসটা কি? বন্ধন গঠনের সময়, সঠিক বলছো তোমরা, গড়ে প্রত্যেকটা পরমাণু যতগুলো ইলেকট্রন দান করে বা গ্রহণ করে। তোমরা এখন ক্লাসে আসো ধরো 30 জন, কথার কথা, ও মা তার চেয়ে অনেক বেশি। আচ্ছা হইলো 50 জন ধরো। এখন ঘটনা হচ্ছে ক্লাস শেষে কেউ তোমরা 1 টাকা, কেউ 2 টাকা করে আমাকে দিয়ে গেছো, তুই মিষ্টি কিনে খাইস। তা আমি টোটাল টাকাটা গুনে দেখলাম যে আমার কাছে হয়েছে 150 টাকা। তাহলে গড়ে কয় টাকা করে দিয়েছেন বলেন তো? 3 টাকা। 50 জনের কাছ থেকে আসছে 150 টাকা। সো এখন ব্যাপারটা হচ্ছে গড়ে বলতেছি 3 টাকা করে দিছো, তার মানে কিন্তু এই না যে সবাই 3 টাকা করে দিছো। এদের মধ্যে এমন হইতেও পারে কেউ কেউ এরকম টাকায় দেখছে, গোড়ার ডিম পড়াইছে, ওরা টাকা দিব না, যা সর এখান থেকে। হইতেই পারে কেউ টাকা দেয় নাই, আবার হইতেই পারে হ্যাঁ ওরা এত দেওয়া লাগবে না, আমাকে দে, তাই বলে 2-4 টাকা সে নিয়ে চলে গেছে। তোমাদের বন্ধুরা হইতেই পারে, আমি জানি না, বাট গড় সংখ্যা হচ্ছে ওইটা। এখন ধরো টোটাল টাকার কালেকশনটা যদি আমার 150 টাকা না হয়ে যদি 160 টাকা হইতো, তাইলে বলেন তো আমি যদি 50 দিয়ে ভাগ করতাম, ওই সংখ্যাটা একটা কি ফ্র্যাকশন চলে আসতো না, ভগ্নাংশ। সো দ্যাট ইজ দ্য ফান ফ্যাক্ট অ্যাবাউট গড় জারণ সংখ্যা। এটা যেহেতু একটা গড় মান, তাহলে এইখানে তোমার ভগ্নাংশ চলে আসতেই পারে, এটা দেখে অবাক হওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু প্রকৃত জারণ সংখ্যা যেটা, বলেন তো প্রকৃত জারণ সংখ্যা বলতে আমরা কি বুঝাচ্ছি? আসলেই ওই পরমাণুটা কয়টা ইলেকট্রন দান করছে অথবা কি করছে, গ্রহণ করছে। এবার তোরা বুঝে বল, ভুলভাল বললে এবার খাবি মায়ের, জীবনের প্রথম মায়ের খাবি আমার কাছে। প্রকৃত জারণ সংখ্যা এটা কি ফ্র্যাকশন হবে নাকি হবে না? হবে না, হবে না। এইটা কখনোই ভগ্নাংশ হবে না, এটা কখনোই ভগ্নাংশ হবে না। আচ্ছা বলেন এই পাশেরটাকে কি বলবে, এটা কি ভগ্নাংশ হইতে পারে নাকি পারে না? ভগ্নাংশ হতেই পারে, হতেই পারে, মানে হইতেই পারে ভাই, ফ্র্যাকশন চলিয়ে আসছে, কিছু করার নাই। আমি বলতেছি না সবসময় ভগ্নাংশ হবে, হইতে পারে নাও হইতে পারে। ভগ্নাংশ যদি কখনো আসে, এটা দেখে কান্নাকাটি করবা না যে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে, এটা কি হলো। তোমরা 9-10-এ কি 2-1টা এক্সাম্পল দেখছিলা ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বারের? ওকে, সো ওইগুলোর ব্যাখ্যা পাবা এখন তুমি, এই ভগ্নাংশগুলো কেন আসছিল ওগুলোর ব্যাখ্যা পাবা এখন আর কি। ওকে, সো ডেফিনেশনটা হচ্ছে মোটামুটি এরকম। বন্ধন গঠনের সময় কোনো পরমাণু গড়ে যতগুলো ইলেকট্রন দান বা গ্রহণ করে, গড়ে যেহেতু বলছি তার মানে কি প্রত্যেকটা পরমাণুর কথা বলতেছি, দান বা গ্রহণ করে, ওই তাকে ওই বন্ধনে ওই মৌলের জারণ সংখ্যা বলা হয়। ওই বন্ধনে কেন বলা হচ্ছে, সে যদি অন্য জায়গায় বন্ধন করতে যায়, অন্য জায়গায় যৌগ গঠন করতে যায়, তখন হয়তো বা ডিফারেন্ট একটা অ্যামাউন্টে ইলেকট্রন দান করতে পারে। তুমি কেমিস্ট্রি পড়তেছো আমার কাছে, তুমি ক্লাস ভালো হয়েছে না মাঝারি, দে ওকে 2 টাকা দিয়ে দে, হইতেই পারে।
তুমি হয়তো বা ম্যাথ ক্লাস কোথাও করতে গেছো বা ফিজিক্স ক্লাস কোথাও করতে গেছো, আরে অস্থির ক্লাস নিছে, আম্মু ওকে 10টা টাকা দাও, হইতেই পারে, তাই না? সো একইভাবে মৌলগুলো বিভিন্ন যৌগ গঠনের সময়, বিভিন্ন বন্ধন গঠনের সময় ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্টের ইলেকট্রন দান করে। কখন আর ভালো লাগে না ওইখান থেকে নিয়ে চলে আসছে, সো দান গ্রহণের অ্যামাউন্টটা ভ্যারি করে আর কি। আচ্ছা, ইলেকট্রন দান করলে তো সেটা প্লাস হবে, গ্রহণ করলে মাইনাস হবে, এগুলো তোমরা সবাই জানো। একটা জিনিস একটু মনে করতে চাই, দেখি কার কার মনে আছে, যারা SSC 25 এন্ড গেমে ছিল তারা শুধু বলবা। জারণ সংখ্যা যখন আমরা লিখি, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড লিখলাম CaCl2, এখানে ক্যালসিয়ামের জন্য জারণ সংখ্যা কত? +2 নাকি 2+, কোনটা? আচ্ছা, যারা SSC 25 এন্ড গেমে ছিল না তাদের মধ্যে যে কেউ একদিন ওটা সাহস করে বলো, এটা কি +2 হবে নাকি 2+ হবে? আচ্ছা, এই আরিফ ভাই লোকজন যারা আগে থেকে, তারা যদি বলে +2 তাহলে তো ওইটাই হবে, তাই না? আচ্ছা, এটা আসলেই +2 হবে। আর ক্লোরিনের জারণ সংখ্যা এখানে কত বলেন তো? -1, অর্থাৎ জারণ সংখ্যা লেখার সময় কিন্তু ভাইয়া সামনে প্লাস মাইনাস দিতে হয়, সামনে। আচ্ছা, ক্লোরিনের জারণ সংখ্যা কেন -1, এটা অনেকে ভাবতেছে হয়তো বা, যারা একটু কম পড়াশোনা করছে এসএসসিতে, মনে করে দিচ্ছি, প্রত্যেকটা ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1, তাহলে দুইটা ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে? টোটালি -2, আর এই পাশে দেখো +2, তার মানে একটা যৌগ টোটালি যেহেতু চার্জ নিরপেক্ষ হয়, তার মানে প্রত্যেকটা পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি কত হওয়ার কথা বলেন তো? 0। দ্যাটস ওয়াই আমরা এখানে -1 এখানে +2 লিখছি। হোপফুলি বুঝতে পারছো? আচ্ছা, কেউ কোনো কিছু না বুঝলে আমাকে বইলো। এইবার এই ব্যাপারটা আগেও বলছি, আবারও বলে দিচ্ছি, জারণ সংখ্যা আর যোজনী কিন্তু সমান জিনিস না, ধারে কাছেরও জিনিস না, সম্পর্ক আছে বাট ব্যাপারটা আসলে একই না। যেমন ধরো একটা কথা তো জানা আছে মনে হয়, এই যে যোজনীর, এইটার কিন্তু কোনো কি নাই বলেন তো, প্লাস মাইনাস নাই। ধরো আমাকে একটু বলো তো, সোডিয়ামের যোজনী কত? +1 কত? 1। যোজনী কাকে বলে? এই কার মনে আছে যোজনী শব্দটা আসছে কোত্থেকে বলেন তো? যোজনী এই শব্দটা আসে কোত্থেকে? যোগ, যোজন বা হচ্ছে যোগ, রাইট? সো ঘটনা হচ্ছে যোগ মানে কি? যুক্ত হওয়া। হাউ মেনি বন্ডস ক্যান ইউ ফর্ম, দ্যাটস ইট। তুমি কতগুলো জায়গায় যুক্ত হইতে পারো। যেমন ধরো পানির গাঠনিক সংকেত যদি আমরা দেখি, পানির গাঠনিক সংকেত থেকে বুঝতে পারতেছি অক্সিজেনের যুক্ত হওয়ার যোগ্যতা 2 জায়গায়, দ্যাটস ওয়াই তার যোজনী হচ্ছে 2। সো যোজনীর আসলে কোনো প্লাস মাইনাস নাই, ঠিক আছে? এটা ভালো করে বুঝে রাখতে হবে, যোজনীর কোনো প্লাস মাইনাস নাই। কিন্তু জারণ সংখ্যা কিন্তু প্লাস বা মাইনাস ছাড়া হয় না, এটা সম্ভবই না। যেমন তোর একটু আমাকে বলতো, আমি যদি একটা কথা বলি যে, ধরো সহজ উদাহরণ দেই যেন তোমরা নিজেরাই ট্রেস করতে পারো। সোডিয়াম ক্লোরাইড, আমাকে একটু বলো, সোডিয়াম ক্লোরাইড যৌগে তুমি জানলা সোডিয়ামের জারণ সংখ্যা কত ভাই? +1, সবাই জানে। আর ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। এর মানে একটা ফিজিক্যাল মিনিং আছে, এটা কি জানো? ফিজিক্যাল মিনিংটা হচ্ছে, দেখো তুমি তো শব্দটা কি বলতেছো, জারণ সংখ্যা, তাই না? তো যার জারণ সংখ্যা পজিটিভ কোনো একটা জায়গায়, তুমি বুঝে রাখো ওই বস্তুর কি ঘটছে জানো? জারণ ঘটছে। আমার কথা বোঝে না, এই শোন, কোন একটা বস্তু ফিজিক্স দিয়ে না বুঝাইলে তো বুঝবা না, মন যে চায় হাতুড়িতে মাথাগুলো ভাঙি ফেলি। ফিজিক্স বললে হ্যাঁ হ্যাঁ সব বুঝি, কেমিস্ট্রি বললে কি বলিস রে এগুলো কি? ত্বরণ একটা বস্তুর যদি বলি আমি, ধরো অ্যাক্সিলারেশনের ভ্যালু তোমাকে বলা হইলো a = হচ্ছে 2 m/s², আর একটা বস্তুর a = হচ্ছে -3 m/s²। এই অ্যাক্সিলারেশনের ভ্যালু যার নেগেটিভ, তার মানে কি ওর কি ত্বরণ হইতেছে আসলে? ও তো উল্টাটা, মন্দন ঘটতেছে, রাইট? বুঝতে পারছিস তো, ওর আসলে মন্দন ঘটতেছে। তুই একইভাবে যখন বলিস জারণ সংখ্যা এর +1, তার মানে জারণ সংখ্যা +1 মানে ওর আসলেই জারণই হইছে। তুমি যখন বলো এর জারণ সংখ্যা -1, মানে ওর আসলে জারণ ঘটেই নাই। দূর, এরা বোঝে না, মানে ওর জারণ ঘটেই নাই, ওর বরং উল্টা ঘটনা ঘটছে, ঠিক আছে? ব্যাপারটা এরকম আর কি। যেমন ধরো পানিতে, আমাকে একটু বলেন তো, পানিতে অক্সিজেনের জারণ সংখ্যা কত? কত? কত হবে? 2 হবে না? হ্যাঁ, এর মানে কি অক্সিজেনের কি জারণ ঘটছে নাকি বিজারণ ঘটছে বলেন? বিজারণ ঘটছে। তাহলে আমি একটু লিখে রাখি এই জিনিসটা, এটা কাজে লাগবে, খাতায় লিখো কিন্তু তোমরা। এই অন্যান্য জায়গার অনলাইন ক্লাস, আমাদের ক্লাস কিন্তু আলাদা, আর কোথাও তুমি কথা বলতে পারো না।
আমাদের এখানে ডিরেক্ট কথা বলতে পারতেছো, উই আর ট্রাইং টু বি ইনটু ইয়োর রুম, মানে অ্যাজ ইফ আমি তোমার কাছে বসে প্রাইভেট পড়ানোর মতো পড়াচ্ছি, বাট এটা আরো অ্যামেজিং, সাথে তোমার বন্ধুরা আছে, বান্ধবীরা আছে, সেখানে তুমি ওদের কাছ থেকে আইডিয়া নিতে পারতেছো। হ্যাঁ, সো লিখবা কিন্তু খাতায়, তা নাহলে হবে না। আচ্ছা, এই যে সোডিয়ামের জারণ সংখ্যা +1, এর মানেটা তাহলে কি দাঁড়াইলো? জারণ ঘটেছে, জারণ ঘটেছে, এর ফিজিক্যাল মিনিং হচ্ছে এটা। আর এর জারণ সংখ্যা -1, এর মানে হচ্ছে বিজারণ ঘটেছে। এখন আরো একটা ব্যাপার একটু শিখাই, আমি একটা কথা লিখতে চাই, দেখো তো কারো মন খারাপ হবে কিনা। জারণ ঘটেছে ব্র্যাকেটে লিখে রাখি একক পরিমাণ। এটার মানে কেউ বোঝেন কিনা দেখেন, না বুঝলেও কাইন্দেন না, পরে বুঝাবো। একটা ইলেকট্রন ত্যাগ করেছে। জি, জারণ হওয়ার মানে কি? ইলেকট্রন দান মানে জারণ, ওই জারণটা কি অ্যামাউন্টে ঘটছে, দ্যাট ইজ জাস্ট ওয়ান স্টেপ, বোঝা না? আর এটাকে বিজারণ ঘটছে, ওর জাস্ট এক ধাপ বিজারণ ঘটছে, এই জন্য আমরা এখানে 1 দিয়েই প্রকাশ করি আর কি। ওকে, সো আশা করি বুঝছো এই ব্যাপারগুলা। এরপরে চলো, হ্যাঁ বলো। ভাইয়া ভাই আমার একটা প্রশ্ন আছে। বলো বলো। ভাইয়া, জারণ মানে তো ইলেকট্রন ত্যাগ করা, আর বিজারণ মানে তো ইলেকট্রন গ্রহণ করা। তাহলে জারণ সংখ্যার সময় বিজারণের হিসাব কেন ধরা হয়, মানে গ্রহণকে কেন ধরা হয়? মানে কেমনে বুঝাবো? আচ্ছা ধরো সোডিয়ামের এই ঘটনাটাই যদি বলি, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছিল, যোগ হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিছিল, তাই না? এই ঘটনাটা বলতো ভাই তুই, এটা কি ঘটনা? এখানে ইলেকট্রন সোডিয়ামের জারণ ঘটছে। রাইট, এটা হচ্ছে জারণ ঘটনা, এটা তো আর বিজারণ ঘটনা না। এখন এইটার ফলে সোডিয়ামের জারণ সংখ্যা কত পরিণত হয়েছে? আমরা বলবো +1, অর্থাৎ ওর উপরে একক পরিমাণে জারণ ঘটছিল। বুঝতে পারছিস কি এবার ব্যাপারটা? মানে ও যে বিজারক, এই সোডিয়াম কিন্তু বিজারক, সোডিয়াম কিন্তু বিজারক। এখন সোডিয়াম কি এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে প্রসেসটায় ঘটনাটা ঘটছে, কি জারণ ঘটছে, কত ধাপ জারণ ঘটছে, এক ধাপের জারণ, দ্যাটস আমরা বলবো +1। ওকে, তোর নাম কি? মারুফ। মারুফ, ওকে ঠিক আছে, গুড কোয়েশ্চেন। এবার আসো বন্ধু, সেটা হচ্ছে এই যে তুমি জিঙ্কের সাথে একটা ব্যাপার দেখতে পাচ্ছ 2+, যারা নতুন শুধু তারা বলো দেখি এই বস্তুটা আসলে কি? জিঙ্ক দুইটা ইলেকট্রন, এটা হলো জিঙ্কের চার্জ। এই কথাটাই জানতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে জিঙ্কের ভাই চার্জ, এটা হচ্ছে জিঙ্কের চার্জ। একটু লিখে রাখো খাতায়, কেমনে বুঝলা এটা চার্জ? আপনি একদিন আমাদের ক্লাস 9 থেকে পড়াইছিলেন যে সামনে প্লাস থাকলে ওটা হবে জারণ সংখ্যা, পিছনে প্লাস থাকলে ওটা হবে চার্জ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো এটা হচ্ছে চার্জ, যে পিছনে প্লাস মাইনাস দেখে বুঝতে পারবো আমরা। আর এবার বলেন, খাড়া যদি আমি এখানে লিখতে চাই মাথার উপরে কিছু একটা, সেটা কি? এই বস্তুটা কি হবে বলেন? ইয়েস বস, এটা হচ্ছে জারণ সংখ্যা। তাহলে আমি একটু লিখে নেই, এখানে লিখলে লিখতে হবে +2 এবং সেটা হবে তোমার জারণ সংখ্যা। খাতায় লেখো কিন্তু, মাইক দিব। সংক্ষেপে কি বলবো আমি? জামা, বুঝে নিও, জারণ মান সংক্ষেপে জামা, আর ইংরেজিতে লিখতে গেলে ON লিখবো আর কি। ওকে চলেন এবার কিছু পরিচিত মৌলের সচরাচর জারণ সংখ্যা, শব্দগুলো ভালো করে খেয়াল করো। প্রথম কথা, পরিচিত মৌল নিয়ে কথা বলবো, অপরিচিত মৌল নিয়ে আমার আলোচনা নাই, তোমারও আলোচনা থাকবে না। আচ্ছা, তারপরে মাইকে সাউন্ড করতেছে কার জানি, মারুফের সম্ভবত। আচ্ছা, তারপরের কথা হচ্ছে সচরাচর জারণ সংখ্যা লিখছি, তার মানে হচ্ছে ইউজুয়ালি তারা যে জারণ সংখ্যাটা ইউজ করে, এর বাইরেও জারণ সংখ্যা থাকতে পারে, কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা সচরাচরগুলো ইউজ করবো, মানে লিখবো আর কি। আচ্ছা আমাকে একটু বলো, সোডিয়াম পরিচিত মৌল, পটাশিয়াম, এদের জারণ সংখ্যা জানি কত? +1। আচ্ছা, এদের জারণ সংখ্যা বলা উচিত 0 আর হচ্ছে +1। 0 যে জারণ সংখ্যাটা, এটা দুনিয়ার সমস্ত মৌলের কমন একটা জারণ সংখ্যা, সবার আছে। অর্থাৎ যখন তার কোনো জারণও ঘটে নাই, বিজারণও ঘটে নাই, অর্থাৎ সে একা একা বসে আছে, ওই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে 0 জারণ অবস্থা। বুঝতে পারছো কি? এই যে সোডিয়াম একা বসে আছে, এর জারণ সংখ্যা হবে 0। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে সোডিয়ামটা বসে আছে, এর জারণ সংখ্যা কিন্তু কত বলেন তো? +1। এবং তোমাদের এই ক্ষেত্রে একটু বলে রাখি, ছোটবেলা হয়তো শুনছো অনেকে আমার কাছে, ধাতুগুলা জানি কেমন, ছেলেদের মতো নাকি মেয়েদের মতো? এটা কিন্তু কোনো ইয়ারকি না, ইন্টারমিডিয়েট পড়তে গেলে খুব ভালো করে টের পাবা যে এটা ফেলুদা ইয়ারকি করে বলে নাই, আসলেই কথাটা সত্য। আচ্ছা, অধাতু মেয়েদের মতো। এখন ঘটনা হচ্ছে এই যে যৌগটা গঠিত হয়েছে, যৌগটাকে চিন্তা করতে হবে হচ্ছে পরিবার হিসাবে, একটা ফ্যামিলি হিসাবে।
তাহলে সোডিয়াম এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা কেমন সোডিয়াম? এটা কি বিবাহিত সোডিয়াম নাকি ব্যাচেলর সোডিয়াম বলো? এটা হচ্ছে ব্যাচেলর সোডিয়াম, রাইট। এই যে ক্লোরিন হচ্ছে ব্যাচেলর ক্লোরিন। ও মেয়েটা ভয় পায় বলে ওরা দুই বান্ধবী একসাথে থাকে আর কি, Cl2 হয়ে যায়, সোডিয়াম একা একাই থাকতে পারে। এখন ঘটনা হচ্ছে যখন তাদের বিয়ে শাদী দিলাম, বিয়ে শাদী দেওয়ার সময় কি হবে, সোডিয়ামকে ইলেকট্রন দান করতে হবে কাকে? ক্লোরিনকে। ওই যে দেন মোহর দিচ্ছে ছেলেটা আর কি। সো ব্যাপারটা হচ্ছে তখন সে পজিটিভ হয় আর মেয়েটা কি হয়ে যায় বলো তো? নেগেটিভ হয় আর কি। সো এই জিনিসগুলো আশা করি মনে আছে। তাহলে জিরো কার হয়? জিরো হয় হচ্ছে আনম্যারিড আনবন্ডেড পরমাণুর। আচ্ছা, তাহলে এবার সোডিয়ামের জারণ সংখ্যা হইল 0 আর +1। এরপরে যাচ্ছি আমরা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম বা জিঙ্ক, এদের কাছে। এদের জারণ সংখ্যা তাহলে কত হবে? 0 আর +2। ঠিক আছে, তারপরে আমাকে একটু বলো হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে? হাইড্রোজেন শাবাশ। এখন হাইড্রোজেনের এই তিনটা জারণ সংখ্যার মধ্যে কোনটা ইউজুয়ালি তুমি দেখো সচরাচর, কোনটা বেশি দেখো? +1। এইটা হচ্ছে আমরা বলবো যেটা তুমি বেশি দেখো সেটাকে তুমি বলবা এটা তার স্থিতিশীল জারণ অবস্থা। এখন আমাকে একটু বলেন তো -1 জারণ সংখ্যায় হাইড্রোজেন কখন থাকে? কখন থাকে? ধাতব হাইড্রাইডে। ধাতব হাইড্রাইডে থাকবে, আর কোথাও থাকবে না। অর্থাৎ হাইড্রোজেন যদিও অধাতু, বাট তার ইলেকট্রন দানের একটা প্রবণতা আছে আমরা জানি। ওই যে হাইড্রোজেন অধাতু মানে বুঝছো তো, যে মেয়ে আর কি। তো সবচেয়ে ছোট মেয়েটা না হাইড্রোজেন, একেবারে ছোট অধাতুটা। তো ওই বাসায় তোমরা যারা মেয়েরা আছো তারা ওই ছোট যখন ছিল তখন আব্বুর হাত ধরে মসজিদে চলে যেত না? বা ওই যে কুরবানি ঈদের সময় আব্বুরা কাটাকাটি করতেছে, আব্বু শাশুরা, তুমিও যায় বামাত ঢুকাই দিতে, আমিও একটা রান্ধরি দাঁড়াই থাকি। ওই মেয়েটার তো বুঝতেছে না যত এটা করার কথা না, কিন্তু ও সব করতেছে। তো হাইড্রোজেনের ব্যাপারটা হচ্ছে এরকম, ছোটখাটো বাচ্চা মেয়ে, বাসার সবচেয়ে ছোট মেয়েটা, ও ওই ধাতুদের মতো কাজ করে ফেলে। কিন্তু ও মাইনাস হইতে বাধ্য হয় তখন, অর্থাৎ ইলেকট্রন নিতে বাধ্য হয় তখন যখন ও কাদের সাথে বসে? ধাতুদের সাথে বসে। তাহলে একটু উদাহরণ বলেন আমাকে, ধাতব হাইড্রাইডের এক্সাম্পল কি কি আছে? সোডিয়াম হাইড্রাইড সংকেত কি হবে? NaH। ক্যালসিয়াম হাইড্রাইডের সংকেত কি হবে? CaH2। আচ্ছা, বলো এবার অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সংকেত তাহলে কি হবে? AlH3। ওকে, আর লিখতেছি না। তাহলে এগুলো হচ্ছে হাইড্রোজেনের জারণ সংখ্যা গেল। এবার আরো কার কার লাগবে আমাদের বলো? পরিচিত কিছু মৌলের নাম বলো তো, যে এই মৌলের লাগে ভাই, এগুলো ভালো মৌল, কাজে লাগে। আচ্ছা, হ্যালোজেনের কথা যেহেতু বলছো তাহলে লিখে ফেলি। ফ্লুরিনের জারণ সংখ্যা আগে যাচ্ছি। ফ্লুরিনের জারণ সংখ্যা কত? 0। এবং ফ্লুরিনের কথা পরেই বলি। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনে চলে যাই। এই তিনজন আবার একই রকম কাজ করে। তোমাদেরকে একটা কথা কখনো বলছি, যে কোনো গ্রুপের, মানে হ্যালোজেনগুলোতে এরা তো একটা গ্রুপে আছে, যে কোনো গ্রুপের প্রথম মৌলটা সবসময় একটু ডিফারেন্ট বিহেভ করে, জানো তো না? একটু আলাদা বিহেভ করে, একটু জেনে নাও। আচ্ছা, সো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের জারণ সংখ্যাগুলো কত কত জানি? 0। আচ্ছা, এটা তোমরা যারা পুরাতন আছো তারা হয়তো বা জানো, আমি এই যে SSC 25 এন্ড গেমে দেখাইছি। যারা নতুন তারা একটু দেখে নাও, অবাক হওয়ার কিছু নাই। যদিও এরা অধাতু, বাট এদের পজিটিভ জারণ সংখ্যা আছে, এবং অধাতুদের পজিটিভ থাকতেই পারে, কিন্তু ধাতুদের কখনোই নেগেটিভ হবে না, কখনোই নেগেটিভ হবে না। এটা ভালো করে বুঝে রাখো আর কি। সো ধাতুরা পজিটিভ হয়, ইচ্ছা হইলেই হয়, তাদের মেইন জায়গাটা হচ্ছে নেগেটিভ। অধাতুদের মূল জায়গাটা হচ্ছে নেগেটিভ জারণ সংখ্যা, কিন্তু তাদের পজিটিভও থাকে, কিন্তু ধাতুদের কখনোই নেগেটিভ হবে না, নেভার। আচ্ছা, এখন একটু মনে করে বলেন তো, দুনিয়ার সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কে কে? আর তারপরে তারপর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হবে হচ্ছে 3টা মৌল, FO, তারপরে হচ্ছে N, অর্থাৎ ফ্লুরিন, অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। এটা হচ্ছে সবচেয়ে বেশি নেগেটিভ, তারপরে এটা একটু নেগেটিভ, তারপরে এটা আরেকটু কম নেগেটিভ, বাট দুনিয়ার সবচেয়ে নেগেটিভ 3টা এলিমেন্ট হচ্ছে ফ্লুরিন, অক্সিজেন আর নাইট্রোজেন। সো বুঝতে পারতেছো, ফ্লুরিন হচ্ছে দুনিয়ার সবচেয়ে নেগেটিভ মৌল বলে তার কোনো পজিটিভ জারণ সংখ্যার অস্তিত্ব নাই, কিন্তু ফ্লুরিন বাদে দুনিয়ার যত মৌল আছে, মানে অধাতু আর কি, তাদের সবারই পজিটিভ জারণ সংখ্যা আছে। আচ্ছা, এবার চলেন তাহলে অক্সিজেনের জারণ সংখ্যাটা একটু দেখে ফেলি। অক্সিজেন, বলো অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? -2 0 -2 -1
মাইনাস হাফও আছে তাই না, 0 তারপরে +2। আচ্ছা আমার মনে হয় তোরা এই তোদের সামনে আমার ওই যে এসএসসি 25-এর সময় করানো খাতাটা এরকম খুলে নিয়ে বসে আছিস, এই কাজটা করিস না, তুই মন থেকে বলার চেষ্টা কর। তোরা পুরা ওইটা দেখে দেখে বলে দিতেছস, আর যারা নতুন তাদের মন খারাপ হইতেছে যে এরা তো মেলা কিছু জানে, আমি তো কিছু জানি না। আরে বাবা ব্যাপার না, ও তোমার মতোই গাধা, ও 2 দিন আগে শিখছে, ভাব মারতেছে আর কি। কালকের ক্লাস থেকে ওর ভাবটা ছুটে যাবে, কারণ সব নতুন জিনিস। আচ্ছা এবার শোনো, নতুন জিনিস দেখো, এইখানে জারণ সংখ্যা একটা +1 আছে, +2 আছে। +1টা আছে আমি বলি নাই তখন 9 10-এ, মানে এসএসসি পর্যন্ত। এটা একটু নতুন করে লিখে নেন, +1ও আছে। এইবার আসেন, অক্সিজেন নরমালি কোথায় থাকতে চায়, কোন জারণ সংখ্যায়? -2-তে থাকতে চায়, এটাই তার সবচেয়ে স্থিতিশীল জারণ অবস্থা। -2-তে যখন সে থাকে তখন আমরা ওটাকে কেমন অক্সাইড যেন বলি? ইয়েস বস, সাধারণ অক্সাইড। আচ্ছা সাধারণ অক্সাইড, ওকে। তারপরে বলো, -1-এ যখন থাকে এটাকে আমরা কি বলি? পার অক্সাইড। আচ্ছা তাহলে মনে আছে মোটামুটি, ভালোই, খারাপ না। -1/2 যখন হবে এটা হচ্ছে কি হবে? সুপার অক্সাইড। এই পার শব্দটা কোত্থেকে আসছিল, কার কার মনে আছে? পার কোত্থেকে আসছিল? হ্যাঁ না, কোথা থেকে? হচ্ছে না, হচ্ছে না, কে পারবা? এই যে না না না, এই যে ধরা খেয়ে গেছে, আসছে হচ্ছে হাইপার থেকে। হাইপার মানে কি বলেন? হাইপার মানে কি? বেশি। এর উল্টা জিনিস কি বলেন তো? হাইপারের উল্টা কি, কার মনে আছে? সব ভুলে গেছে। হাইপারের উল্টা হচ্ছে হাইপো, HYPO, নাকি এগুলো বলেই নেই তোদের, কি জানি। হাইপো মানে হচ্ছে কম, আর হাইপার মানে হচ্ছে বেশি। সো এই যে হাইপার শব্দটা, এইটার শর্ট ফর্ম হচ্ছে কি নেওয়া হয়েছে বলেন তো? হাইপারের শর্ট ফর্ম হচ্ছে পার, বুঝেছো? সো হাইপার থেকে আমরা নিয়ে আসছি হলো পার বোঝানোর জন্য। এই যে পার মানে হচ্ছে বেশি, আর হাইপো যদি কখনো থাকে এটার মানে হচ্ছে কম হবে আর কি। ওকে, সো তাহলে পার অক্সাইড সুপার অক্সাইড বলতেছি, তার মানে -2 এর চেয়ে -1 এখানে যে কি বেশি আছে এটা পরে দেখবো আমরা আর কি। -1/2-এ আরো বেশি আছে আর কি। এখন তোমরা একটু আমাকে ভেবে বলো, অক্সিজেনের জারণ সংখ্যা +2 হবে কখন? একটা যৌগের এক্সাম্পল দাও যেখানে +2 হইতে পারে, বলেন। আচ্ছা এটাও তো তাহলে আগে দেখায় ফেলছিলাম, কি বিপদ। একটু ভাবো, অক্সিজেনের জারণ সংখ্যা +2 হওয়াটা স্বাভাবিক কিছু না, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। কারণ অক্সিজেন কেন প্লাস হবে? অক্সিজেন তো সারা জীবন ইলেকট্রন নেয়, কিন্তু অক্সিজেন যেখানে ইলেকট্রন গ্রহণ করছে, সরি কি বলে, দান করছে আর কি। অক্সিজেন জারণ সংখ্যা +2 মানে কি? সে দান করছে না? দান করার মানে হচ্ছে ওর সাথে যে বন্ধন গঠন করতে আসছিল সে অক্সিজেনের চেয়ে বেশি নেগেটিভ নাকি পজিটিভ বলেন তো? বেশি নেগেটিভ, রাইট। এবং অক্সিজেনের চেয়ে নেগেটিভ মৌলের এক্সাম্পল দুনিয়ায় কয় পিস আছে? 1 পিস, ফ্লুরিন। সো তাহলে ফ্লুরিনের সাথে যৌগ গঠন করতে হবে, তাহলে অক্সিজেনকে বসাইলাম, ফ্লুরিনকে বসাইলাম। অনেকে ভাবতে পারে আপনি FO কেন লিখলেন না? FO লিখলাম না, তার কারণটা হচ্ছে যে বেশি নেগেটিভ তাকে কোথায় লেখার কথা, পরে নাকি আগে? পরে, দ্যাটস ওয়াই ওকে পরে লিখছি আর কি। আশা করি বুঝছো। আচ্ছা তাহলে এখন লিখলাম। এখন বলো তো অক্সিজেনের যোজনী কত? 2, তাহলে এটা দিতে হবে কার সাথে? ফ্লুরিনের সাথে। আর ফ্লুরিনের যোজনী 1, একে দিতে হবে। এই যে নিয়মটা যোজনী ট্রান্সফার, এটা ভাই দুনিয়ার সমস্ত যৌগের ক্ষেত্রেই করা লাগে। যৌগ মানে কি বলছিলাম? একটা ফ্যামিলি। ফ্যামিলি কিভাবে গঠিত হয়? বিয়ে শাদীর মাধ্যমে। বিয়ে করতে গেলে কি হয়? ওই একজন আর একজনের সাথে মালা বদল করে। এইখানে তোমার যেটা হবে যোজনী বদল হবে আর কি। সো OF2 যে যৌগটা, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে তাহলে কত আছে আমাদের? +2। আর ফ্লুরিনের জারণ সংখ্যা কত আছে বলেন তো? ফ্লুরিনের এখানে আছে হচ্ছে -1। এইবার এটা তো SSC 25 এন্ড গেমে দেখাইছিলাম, এইটা করেন আপনারা, দেখি কেমন, কত বড় ওস্তাদ হইছেন আমাকে একটু দেখান। +1 জারণ সংখ্যা আছে অক্সিজেনের, এমন একটা যৌগ আমাকে একটু দেখাও। এখন ক্লাসে কে জয়েন করতেছে?
রাকিবুল ইসলাম বলতেছে এখন ক্লাসে জয়েন করছি, আমি কি বুঝতে পারবো? সান্দু তোমারে কিলামু, চুপচাপ ক্লাস দেখতে থাকো। হ্যাঁ কি বললা? O2F2 এ গুগল করছে, এটা শিওর আমি। এআই তাই না? এআই জমানার ফলাফাইন। না ভাই আমি নিজেই বলছি, আন্দাজে বলছি। আচ্ছা, ঘটনাটা হচ্ছে দেখো, নর্মালি তুমি যদি OF2 লেখো তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা কত হচ্ছে? +2। আর প্রত্যেকটা ফ্লুরিনের জারণ সংখ্যা -1। তাহলে দুইটা ফ্লুরিন থাকলে হচ্ছে -2, তাহলে ঠিক আছে, +2 এ পাশে -2 এ পাশে হয়ে গেল। এখন তোমার যদি অক্সিজেনের জারণ সংখ্যা +1 বানাইতে হয় তাহলে কি করা লাগবে? এইখানে যদি তুমি আর একটা অক্সিজেন নিতে, মানে কোনো কারণে যদি অক্সিজেন হইতো দুইটা, তাহলে আমাদের যৌগটার সংকেত কি হইতো? O2F2। এবং দেখেন খেয়াল করে, অক্সিজেন কি স্থির জারণ সংখ্যা বিশিষ্ট মৌল নাকি পরিবর্তনশীল জারণ সংখ্যা বিশিষ্ট মৌল বলেন তো? অক্সিজেন পরিবর্তনশীল। ইট হ্যাজ গট মাল্টিপল অপশনস টু বি ইন। কিন্তু ফ্লুরিনটা হচ্ছে স্থির জারণ সংখ্যা বিশিষ্ট মৌল। তাহলে এখানে নাচানাচি করলে করতে পারে কি? অক্সিজেন। ফ্লুরিন কিন্তু কখনোই নাচানাচি করবে না। সো যদি ফ্লুরিন নাচানাচি না করে, ইট মাস্ট হ্যাভ টু মানে স্টে ফিক্সড এট আ সার্টেন পয়েন্ট। সো তাইলে যেটা হবে, তোমার অক্সিজেনকে তুমি যদি দুইটা বসাই দিতে পারো কোনোভাবে আর কি, কিভাবে হয় এগুলো পরে দেখবো। তাহলে দেখো তো, প্রত্যেকটা ফ্লুরিনের জারণ সংখ্যা -1, তাহলে দুইটার কত? -2 হবে। এই পাশে যদি -2 থাকে তাহলে অক্সিজেনের কত আছে? এখানে +2। কিন্তু দুইজন মিলে +2, তাহলে প্রত্যেকের কত হয়ে যাচ্ছে বলেন তো? +1। অ্যান্ড দ্যাট ইজ দ্য কম্পাউন্ড O2F2। এবার তোমরা একটু মনে করে বলো, OF2 যৌগটার নাম কি? এই যৌগটার নাম কি? O2F2 অক্সিজেন ডাইফ্লোরাইড। হ্যাঁ, এটার নাম হচ্ছে অক্সিজেন ডাইফ্লোরাইড। তাহলে লিখতেছি, এই যৌগটার নাম ভাবেন, এই যৌগটার। অক্সিজেন পারফ্লোরাইড। আর আর কোনো সাজেশন যে এটার নাম এটা হইতে পারে? ভাবো। আচ্ছা, এটার নাম হচ্ছে ডাইঅক্সিজেন ডাইফ্লোরাইড। বুঝেছো? একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো। ভাই, এই O2F2 কি আমি OF লিখতে পারবো? আচ্ছা, প্রশ্নটা কি বুঝছো? ও চাইতেছে O2F2 যৌগটাকে আমি কাটাকাটি করে OF লিখবো। এইটা একটা মহাবড় অন্যায় এবং এই কাজটা কখনোই করা যায় না। যদি করা যেত তাহলে আমরা একটা যৌগ চিনো না তোমরা, H2O2 কে আমরা এই 2 কাটাকাটি করে দিয়ে কি লিখতে পারতাম জানো? কিন্তু তো আর লেখা যায় না। এটা যেহেতু লেখা যায় না, কারণটা হচ্ছে এরকম কাটাকাটি করা যায় না। এটা অন্যায়। এটা আমাদের দেশের স্যাররা 9-10 থাকতে শিখায়। মিশা কথা বলবো না, আমি নিজেও শিখাই। 9-এর বাচ্চা যদি হয়, ওকে কেমনে বুঝাইতাম, তাই না? ধরো কার্বন ডাইঅক্সাইড, এই যৌগের সংকেত এরম কে? শোন হয়েছে কি, কার্বনের যোজনিত 4, তাহলে অক্সিজেনকে দিলাম 4, আর অক্সিজেনের যোজনিত 2 একে দিলাম। দেওয়ার পরে দেখ দেখ কাটাকাটি করা যায় না। ও কাটতে খুবই খুশি, বাচ্চা মানুষ তো, হ্যাঁ কাটি দেন, কাটি দিয়ে এরকম হয়েছে। সো এটা 9-এ থাকতে বাচ্চাদেরকে আমিও বলি, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যেটা এরকম ঘটনাটা না। এরকম ঘটনাটা না, কিরকম যে হয় সেটা আমরা জানবো, এই কোর্সেই জানবো আর কি, ফাউন্ডেশনে। আগামী ক্লাসে হয়তো বা ইনশাল্লাহ দেখা যাক। জেনে রাখো এরকম করা যায় না। তাহলে O2F2 কে কাটাকাটি করে তুমি OF লিখতে পারবা না। ওকে, সো এইগুলা হচ্ছে পরিচিত মৌলগুলা। আরো কিছু পরিচিত মৌল আমাদের জানা দরকার। হ্যাঁ, কি চলে গেছে? স্ক্রিন চলে গেছে, দেখা যায় না। দেখতে পাচ্ছিস না বাকিরা? তোর ইন্টারনেটের সমস্যা। আসো এবার আরো কিছু মৌল বলো, পরিচিত আরো কিছু মৌল বলো যেগুলো তোমাদের আমাদের সচরাচর কাজে লাগে। দেখি কি কি আছে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, হাইড্রোজেন লিখছি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন লিখছি। আচ্ছা, আমি আরেকটা লিখি, সালফার। ওকে, সালফার। ঠিক আছে বস, চলেন। কত সালফারের? কত? -2 নাকি? কারণ অধাতু নেগেটিভ হবে স্বাভাবিক। -2, তারপরে কত? 0, তারপরে তারপরে +2 +4 +6। আচ্ছা, তার আগে আমার মনে হয় তোমাদের অনেকেরই মনে কনফিউশন এখনো যায় নাই। যারা নতুন, বিশেষ করে তাদেরকে আমি এই জারণ সংখ্যাগুলো দেখাই নাই যে এই জারণ সংখ্যাগুলো কোথায় আছে। এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের পজিটিভ জারণ সংখ্যা, তোমরা কি কেউ একটু মনে করে বলতে পারবা যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের পজিটিভ জারণ সংখ্যা কোথায় আছে? অক্সাইডের সাথে।
আর আর কোথায় আরো এক্সাম্পল দিছিলাম তো, মনে নাই? আচ্ছা দেখো, পারক্লোরিক অ্যাসিড, শাবাশ। তারপরে পরের অ্যাসিডটা কি জানো? HO3, তারপরেরটা HClO2, লাস্টেরটা HClO। এবং মনে থাকার কথা, এই রকম যে অ্যাসিড লিখলাম, এই সিমিলার অ্যাসিড কাদের আছে বলো দেখি? ব্রোমিনের এবং আয়োডিনের আছে আর কি। আচ্ছা, তাহলে আমি এটাকে একইভাবে কপি করে নিয়ে যাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো, জাস্ট কপি পেস্ট করলেই হয়ে যাচ্ছে। এখানে তুমি ব্রোমিন লাগাই দিবা, সিম্পলি এখানে ব্রোমিন লাগাই দিবা। একই অ্যাসিড, সংকেতগুলো একই রকম, মুখস্থর কিছু নাই। একটু কমন সেন্স ইউজ করতে পারলে যে একই রকম জিনিসই বারবার করলে নতুন নতুন জিনিস তৈরি হয়। সেই যে দেখো, ধুম করে তুমি 12টা অ্যাসিড শিখে গেছো, 3 4 12টা। এবং এখানে যদি তোমরা জারণ সংখ্যা বের করো, তাহলে দেখবা HClO4 এর ক্লোরিনের জারণ সংখ্যা কত, একটু নিজেরা হিসাব করেন। HClO4 ক্লোরিনের জারণ সংখ্যা কত বলো? +7। যারা পারতেছো না তাদের জন্য আমি একটু দেখাই দিচ্ছি যেটা কিভাবে করলো ওরা ধুম করে। সেটা হচ্ছে, প্রতিটা হাইড্রোজেনের জারণ সংখ্যায় মাথার উপরে লিখবো, তাহলে কত আসবে এখানে? +1। প্রতিটা অক্সিজেনের জারণ সংখ্যা কত ভাই? -2। 4টা অক্সিজেন ছিল, তাহলে টোটালটা তুমি একবার মাথার উপরে লিখে দাও। তাহলে এখানে কত লেখার কথা বলেন তো? -8। এবার এই পুরো লাইনটাকে তুমি 0 বানাবা, এই লাইনটাকে তুমি 0 বানাবা। 0 বানাইতে গেলে এখানে কত বসানো লাগবে বলেন তো? +7। এই যে হয়ে গেছে, এইটাই এই যে +7 যেটা লিখছো, এইটাই হচ্ছে তোমার এখানে ক্লোরিনের জারণ সংখ্যা। আরো একটা করে দেখি, HClO3 যদি আমার কাছে থাকতো, আচ্ছা আমি এটাকে কপি করে নিয়ে যাই। ধরো HClO3 আছে আমার এখানে, তাহলে এটা কি হইতো? যার যার জারণ সংখ্যা মাথার উপর লিখবো। হাইড্রোজেনের হচ্ছে +1, অক্সিজেনের হচ্ছে -6, তাহলে এখানে আর কত বসাইলে 0 হয়ে যায়? এখানে হচ্ছে +5 বসাইলে 0 হয়ে যাবে। তাহলে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +5। সো আশা করি বুঝছো আর কি। এখন তাহলে আমরা জারণ সংখ্যাগুলো যদি লিখে রাখি, এটা হচ্ছে +7, এটা হচ্ছে কত? +5। এবং আমি চোখ বন্ধ করে লিখে দিতে পারবো, এখানে +1, এখানে সরি +3, এখানে +1। এটা কেমনে করছি বলো তো? এই গঠনগুলোতে দেখেন একটা করে অক্সিজেন কমে গেছে, রাইট? -2 যদি কমে যায়, মানে নেগেটিভের দিকে যদি 2 ঘর কম আসে, তাহলে আমার পজিটিভের দিকেও কি লাগবে? 2 ঘর কম লাগবে। কেউ বোঝে না? কারণ আমার একটা যৌগ তো টোটালি 0 হওয়ার কথা। সো আমার নেগেটিভ যে জিনিস ছিল আমি একটা একটা করে ফেলে দিচ্ছি, একটা একটা করে ফেলে দিলে আমার -2 করে কমে যাচ্ছে। তাহলে প্লাসের ঘরে তো 2 ঘর করে কমেই যাবে, এত হিসাব করে কে পাগলের মতো? তাহলে এইসব জায়গায় জারণ সংখ্যা আমি চোখ বুঝে বলে দিতে পারি, +7, +5, +3, +1। এটা তোমরা নিজেরা করো, একই জিনিস আর কি। আচ্ছা, HClO4 এর নাম জানো কি ছিল? পারক্লোরিক অ্যাসিড। তাহলে HiO4 এর নাম কি হবে? HiO4 এর নাম কি হবে? পারায়োডিক অ্যাসিড, রাইট। এই তোমরা যারা নতুন আছো, তোমরা একটু কথা বলার চেষ্টা করো। কথা না বললেই যে মুখের জড়তা কাটবে না। ওই অ্যাসিড তুমি নিজে জীবনে যখন প্রথমবার দেখবে তখন ছাই থাকবা, ওকে দেখছিলাম, কেন কি যে দেখছিলাম তা মনে নেই, দেখছি ওকে আমি দেখছি, এরকম মনে হবে, মুখে বলতে হবে আর কি। ওকে, সো তারপরে সালফারের জারণ সংখ্যা তো দেখলাম। এখন বলো তো, সালফারের পরে আর কাকে দেখা যায়? নাইট্রোজেনকে দেখে ফেলি নাকি? নাইট্রোজেনের জারণ সংখ্যা কত বলেন? -3, -1, -0, +1, +2, +3, +4, +5। এই মাথা থেকে ওই মাথা, ভাই রে ভাই। নাইট্রোজেন হচ্ছে তোমাদের দেখা সবচেয়ে বহুরূপী মৌল হবে। বহুরূপী মানে কি? তার মুড সুইং করে মারাত্মক রকম, মানে একটু একটু করে শিফট করতে পারে। এবং এত বেশি বহুরূপী মৌল আসলেই দুনিয়া আর কেউ নাই। এবং এদের মধ্যে সবচেয়ে স্থিতিশীল জারণ অবস্থা যেন কোনটা বলছিলাম নাইট্রোজেনের? বলেন, কার মনে আছে? -3 নাকি -1 কোনটা, নাকি প্লাস কোনটা? -3। ওকে, আর কারো কোনো মতামত, ভিন্ন মতামত? -1। ওকে, তার মানে তোমাদের ক্লাসে বলি নাই মনে হয় এটা, তাই না? SSC 25 এ। আচ্ছা, নাইট্রোজেনের সবচেয়ে স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে কোনটা? -0, -3। কে জানি মাঝখানে বললি 0,
আমি বললে কেমনে বুঝি? নাম বল বেটা। মারুফ কি নাম? মাওয়াউল হায়াত। আচ্ছা ওকে, এখন ঘটনা হচ্ছে এই যে জিরো, তুমি এটা জানলে কিভাবে বা ব্যাখ্যা দিতে পারবা যে কেন জিরোটা বেশি স্থিতিশীল বা কি দিয়ে কি কাহিনী? এমনি বন্ধুরা সব এদিকে ওদিকে ঢিল মারছে, আমি মধ্যে ঢিল মেরে দিয়েছি, মৌমাছির চাকে লেগে গেছে, ঝড়ে বক মরেছে, আমি তো পীর মাশায়েখ হয়ে গিয়েছি। আচ্ছা ঘটনাটা অনেকটা এরকম, অর্ধপূর্ণ নিজস্ব ইলেকট্রন বিন্যাস থাকে। সো ওর যেহেতু হাফ ফিল্ড আর ওরই মতো আরেকজনের যেহেতু হাফ ফিল্ড, সো ওরা দুইজন যখন নিজেদের মধ্যেই বন্ধন করে, অর্থাৎ বুঝতে পারতেছো এন নাইট্রোজেনের জারণ সংখ্যা 0 থাকার মানে কি? এন থাকে না, কিন্তু কি থাকে বলেন তো? N2 থাকে না? এইটাতে থাকলেই সে সবচেয়ে আরামে থাকে। কারণ কি, ওই যে একজন কে বললি হাফ ফিল্ডের কথা, কনসেপ্টটা কে ধরতে পারলি? হ্যাঁ সাফাত, রাইট। সো ও ধরতে পারছে আসল কাহিনীটা। মানে তোদের লেভেলে আপাতত এটাই বেস্ট রিজন বলা যায় যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখলে আমরা কি দেখতে পারবো দেখেন, সেটা হচ্ছে 1s2 2s2 2px1 2py1 আর একটা কি 2pz1। দেখ এই যে আনপেয়ার্ড ইলেকট্রন একটা করে পি উপশক্তি স্তরে, এই জিনিসটা কি অনেক বেশি স্টেবল স্টেট তৈরি করে না? মনে আছে আপনাদের নাকি? অর্ধপূর্ণ অবস্থা যেটাকে বলে। এখন ওর নিজের একটা সিঙ্গেল পরমাণুরই কিন্তু সুন্দর একটা ইলেকট্রন বিন্যাস, এর মধ্যে এসে যুক্ত হয়েছে নাইট্রোজেনের আর একটা পরমাণু। তোরা কি বুঝতেছিস? এর হাফ ফিল্ড আর ওর হাফ ফিল্ড দুইটা যখন মার্জ করবে, ধরো বোঝা না, পারফেক্টলি ফুলফিল্ড অবস্থা হয়ে যাবে এবং ও আর কাউকে চায় না, আর কিছু চায় না, কারোর সাথে মিশতে চাইবে না। তখন নাইট্রোজেন তারই যে বন্ধুটা ছিল তার সাথে হাত ধরে ভাবে বসে থাকবে। তখন আমরা দুইটা নাইট্রোজেন পরমাণুর মধ্যে কয়টা বন্ধন দিব বলেন? এই যে ট্রিপল বন্ড ফর্ম করে বসে আছে, ও আর কাউরে ভালোবাসে না, আর কাউরে লাগবে না। ওর কাছে যেই বন্ধন করতে আসে, যত লোভই দেখাক, ও সর এখান থেকে, সর, দ্যাটস ইট। ও নিজের সাথে বন্ধন করে বসে থাকে। বুঝতে পারছো কি আমার কথা? আচ্ছা এখন নাইট্রোজেনের এই যে নিষ্ক্রিয় স্বভাব, কারোর সাথে মিশতে না চাওয়ার যে টেন্ডেন্সি, এইটার কারণে বিজ্ঞানী অ্যান্টোনিও ল্যাভোয়া একটা নাম দিছিলেন এইটাকে। বলো তো কি, নাইট্রোজেনকে কি নামে ডাকছিলেন উনি জানো? ইনাকে এটার নাম উনি দিছিলেন অ্যাজো। এই টিটা কিন্তু সাইলেন্ট, বাংলায় বানানটা হবে হচ্ছে অ্যাজো। অর্থাৎ বাংলায় জানি কি এটার অর্থ? মরা, ডেড। কারোর সাথে মিশতে চায় না, ডেড অবজেক্টের মতো পড়ে থাকে। দ্যাটস ওয়াই উনি এটার নাম দিয়েছিলেন হচ্ছে অ্যাজো। এবং এই অ্যাজো নামটা জেনে রাখলে অনেক যৌগের নামকরণে আমাদের সুবিধা হবে, যে নাইট্রোজেনের নাম হচ্ছে অ্যাজো। কেন অ্যাজো? তার ইলেকট্রনিক কনফিগারেশনের কারণে সে কারোর সাথে মিশতে চায় না, সে নিজের মধ্যেই থাকতে চায়। এবং নাইট্রোজেনের এই যে বিহেভিয়ারটা, কারোর সাথে মিশতে না চাওয়া, এই কনসেপ্টটাকে কাজে লাগায় আমরা একটা জিনিস বানাই। সেটা কি আপনাদেরকে বলছিলাম? বলি নাই? ওকে, একটু ভাবো না। আচ্ছা তোমরা মনে হয় জানো না আর কি, দুনিয়ায় যত, ফারহানা মুন্নি আপু তোমার মাইকটা একটু বন্ধ করো। ঘটনা হচ্ছে দুনিয়ায় যত মাদক আছে এবং যত বিস্ফোরক আছে, মাশাআল্লাহ 99.99% তার মধ্যে নাইট্রোজেনের যৌগ। তোমরা বোঝো নাই মনে হয় কিছু। যত মাদক এবং যত বিস্ফোরক, মাদকের মধ্যে কেন নাইট্রোজেন থাকে সেটার ব্যাখ্যা আমি তোমাদেরকে এখন দিতে পারবো না, বেশি ছোট তোমরা। আচ্ছা যেমন ধরো তোমরা নিকোটিনের নাম শুনছো? কোথায় থাকে? পানের মধ্যে থাকে। সিগারেটে থাকে বলাটা ঠিক না, তামাকে থাকে। আচ্ছা এখন ঘটনা হচ্ছে এই যে নিকোটিন নামটা একটু খেয়াল করো। নাম শুনছো? প্যাথেডিন নাম শুনছো? মরফিন? মরফিন শুনছি। হ্যাঁ, তোমরা কি নামের মধ্যে কোনো মিল খুঁজে পাও এই নামগুলোর মধ্যে? নামের শেষে একটা ন টাইপের কি জানি আছে, ওই নটা আসে কোত্থেকে জানো? নাইট্রোজেন থেকে না, নাইট্রোজেনের একটা বিশেষ ধরনের মূলক আছে, নাম হচ্ছে অ্যামিন। এই বেটা গাদার দল, তোরা অ্যামোনিয়া চিনোস না?
একটা হাইড্রোজেন যদি ফালায় দেই তাহলে কি হবে, NH2 হয়ে যাবে না? যখন হবে তখন নাইট্রোজেন একটা হাত ফাঁকা হবে না? এই মূলকটাকে বলে অর্গানিক কেমিস্ট্রিতে অ্যামিন মূলক, অ্যামিন, AMINE, অ্যামিন, এরকম আর কি। এখন ঘটনা হচ্ছে ওই যে নিকোটিন বলো, প্যাথেডিন বলো, মরফিন বলো, এই সবগুলা নামের শেষে যে ইন শুনতে পাচ্ছ, সান্দু এখনো বোঝো নাই, ওই অ্যামিন নাম থেকে আসছে। এমনকি তোমাদের এই যে এখন আমাদের সমাজে সবচেয়ে বাজে যে মাদকটা আমাদের সমাজের তরুণ দেরকে খেয়ে ফেলতেছে, সেটার নাম কি? বাবা। এই বাবার মধ্যে বাবাও তোমার অ্যামিন যৌগ। এগুলোর কেমিস্ট্রি আছে কিন্তু ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে অর্গানিক পড়ার সময় পড়া লাগবে। সো 9-10 যে কেমিস্ট্রি পড়ছো ওটা দেখে যদি অজ্ঞান হয়ে যাও, ওয়েলকাম টু জাহান্নাম ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি, বুঝবা ঠেলা গারে কয় বন্ধু। এমন এমন মাদক নিয়ে পড়া লাগবে, তুমি মাদকাসক্ত হয়ে পড়ে থাকবা টেবিলে, যে আমার আর জীবনে বেঁচে থাকার দরকার নেই। ওকে, সো এই ব্যাপারটা মনে রাখো যে নাইট্রোজেন ঘটিত যৌগ ছাড়া আসলে নর্মালি মাদক এবং বিস্ফোরক হয় না। এখন বিস্ফোরকের কাহিনীটা কি, এটা তোমাকে বলা যাবে। ভাবেন তো, নাইট্রোজেন কারোর সাথে বন্ধন গঠন করতে চাচ্ছে না, তারপরেও যদি গঠন করে ফেলে, সেই যৌগটা কি অনেক স্টেবল হবে নাকি আনস্টেবল হবে? বলেন। আনস্টেবল হবে। ওই আনস্টেবিলিটির কারণটা কি বলো দেখি? আরে বেশি ভদ্রতা করো, সোজা কথা কও না কেন? ওই যৌগ অস্থিতিশীল পিছনে কুলাঙ্গার হইতেছে নাইট্রোজেন, ও ঘরের মধ্যে ঢুকে বোঝা না আমার কথা। আচ্ছা ধরো তোমাদের এই যে আমাদের ত্বকি, এফ ত্বকি, এফ এ কি হয় আমরা জানি না। ত্বকি ফ্রিডম ফাইটার, ওকে ফাইন, ফ্রিডম ফাইটার ত্বকি, ওর নানি নাইট্রোজেনের মতো, কারোর সাথে বন্ধু বান্ধবী নাই, কারোর সাথে মেশে না, বইপত্র পড়ে না, সারাদিন পড়ে পড়ে ঘুমায়। তো নানিকে যখন আমি বিয়ে দিছিলাম, সে তার শ্বশুর বাড়ি যেয়ে কি শ্বশুর বাড়িতে খুব শান্তির একটা পরিবেশ তৈরি করছে নাকি অশান্তির, বলো তো? কেন অশান্তি জানো না? কারণটা হচ্ছে ওই পরিবার গঠনের জন্য তো ওর নানি একটা গুরুত্বপূর্ণ উপাদান, তাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে যে বৌমা তোমার কিন্তু এটা দায়িত্ব, আমার কিন্তু এটা দায়িত্ব, এরকম আর কি। হ্যাঁ, এখন ওই তার যে দায়িত্বগুলো সে না ঠিকমতো পালন করে না, কারণ কি সে পারিবারিক কনসেপ্টেই বিশ্বাস করে না, তার কথা হচ্ছে আমি একা থাকবো। সো ওই রকম স্বভাবের যদি হয়, তখন সে না তার পরিবারের কাজে, সংসারের কাজে তো মন থাকবেই না, সে সবসময় জানালার কাছে একটু তাকায় থাকবে, দরজার কাছে একটু তাকায় থাকবে, কখন যে একটু গ্যাঞ্জাম লাগবে আমি একটু এখান থেকে বেরোয় পুরুত করে দৌড় দিব। নাইট্রোজেনের সমস্ত যৌগে নাইট্রোজেন এরকম একটা আনস্টেবল স্টেটে থাকে। ও যখনই ওই যৌগের মধ্যে একটু নাড়াচাড়া পায়, একটু ধাক্কা গুতা পায়, একটু তাপচাপ পায়, ও বলে তোরা কে কি করবি কর, আমি জানি না, আমি গেলাম। এই যে ইতা দৌড় দিয়ে চলে গেল, এই যে দৌড়াই চলে গেল, প্রচন্ড দ্রুত গতিতে বের হয়ে গেল, বের হয়ে যে কি তৈরি করছে বলেন তো আমাকে একটু? নাইট্রোজেন গ্যাস তৈরি করবে। এবং এই বিক্রিয়া বুয়েটে আসছে 2-1 বছর আগেই, যে TNT নাম শুনছো তোমরা? ট্রাইনাইট্রোটলুইন, TNT বিস্ফোরক, কার্টুনে দেখার কথা। TNT বিস্ফোরণের সংঘটিত বিক্রিয়াটি লেখো তুমি। TNT, TNP, আরো অনেক বিস্ফোরক, RDX, অনেক বিস্ফোরক নিয়ে আমরা কাজ করবো ইন্টারমিডিয়েটে। সবগুলো বিস্ফোরকের মানে বইতে যদিও নাই, বাট আমি দেখাই আর কি বিস্ফোরকের বিক্রিয়া কি। প্রত্যেকটা বিক্রিয়ার কমন প্রোডাক্ট তুমি যেটা পাবা সেই জিনিসটার নাম হইতেছে নাইট্রোজেন। কেন বুঝছো তো? নাইট্রোজেনের যৌগ ওইগুলা, ওর মধ্যে তোমার যে নাইট্রোজেন পরমাণুটা থাকে, সেই পরমাণুগুলো নিজেরা যুক্ত হয়ে প্রচন্ড দ্রুত গতিতে N2 ফর্ম করে। আর যে কোনো ঘটনা যদি ফাস্ট ঘটে ওইটাকে আমরা বিস্ফোরণ বলি। আপনাদের মনে থাকার কথা, 9-10 পড়ছো, 9-এ থাকতে পড়ছো, পানিতে সোডিয়াম ছুড়ে দিলে কি যেন হয়? এই যে বললা বিস্ফোরণ সহ বিক্রিয়া হয়, এটা কোথায় পাইছো? বইতে পাইছো। কেন বলছিল বিস্ফোরণ সহ বিক্রিয়া হয়? বিকজ দ্য স্পিড অফ রিয়াকশন ইজ সো ফাস্ট ইট প্রডিউসেস ফায়ার দেয়ার, মানে ওখানে আগুন ধরে যাচ্ছে, দ্যাটস হোয়াট উই কল বিস্ফোরণ সহকারে বিক্রিয়া হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছিস? দ্যাটস ইট। যে কোনো ঘটনা তুই আজকে চেক কর না তো 9-10 বই তুই আর পড়বি না আমি জানি। ওই বইটা আম্মুরে দেখাবি যে দেখো আজকে মাস্টার ক্লাসের ফাউন্ডেশন ক্লাসের প্রথমটা করে আমি খুব পড়তেছি, হ্যাঁ আমাকে কিন্তু আরো খাবার দাবার দিও, বেশি ভালো জামা কাপড় দিও। এটা দেখানোর জন্য তুই বইয়ের পাতা দ্রুত উল্টায় যাবি, দ্রুত এই দেখো পড়ি ফেলতেছি, সব শেষ করে ফেলতেছি, ফেলুতে সব পড়াইছে, তুই প্রচন্ড দ্রুত উল্টাইতে যায়, দেখতো 2-4টা পাতা চটকায় চলে যাবে। দ্যাটস হোয়াট ই কল বিস্ফোরণ। যে কোনো ঘটনা যদি দ্রুত ঘটে
এটাকে আমরা বলবো হচ্ছে এক্সপ্লোশন। ঠিক আছে, খেয়াল রাখেন আর কি, এই কনসেপ্টটা কাজে লাগবে। সো নাইট্রোজেন নিয়ে অনেক কথা বললাম এবং আশা করি মনে থাকবে যে নাইট্রোজেনের স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে 0। সো আপাতত এই কয়টা জারণ সংখ্যাই বলতেছি, আর কিছু বলতেছি না। এবার চলো বন্ধু, তোমাদেরকে আরো একটু উদাহরণ দেখাই, কোথায় কি আছে না আছে। আচ্ছা, নাইট্রোজেনের অক্সাইডগুলো আমাকে একটু বলো দেখি। নাইট্রোজেন এর অক্সাইড সমূহ কি হবে বলেন? নাইট্রাস অক্সাইড। একটু দাঁড়াও, আমি একটু লিখে নেই। হ্যাঁ, প্রথমে সংকেত বলো, আগে সংকেত বলো। N2O, তারপরে NO, তারপরে N2O3, তারপরে N2O4, তারপরে N2O5। এই প্রত্যেকটাতে আমরা একটু চলেন তো জারণ সংখ্যা বের করে আসি। বলেন N2O তে কত আসবে, হিসাব করে দেখেন। -1, ইন্নালিল্লাহ। আচ্ছা দেখো তো, অক্সিজেনের একার জারণ সংখ্যা কত? এটা -2। এ শোনো, আগে কথা বলি, 9-10 যে এক্স ধরে ধরে নাটক করতে না, ধরি প্রতিটি নাইট্রোজেন পরমাণুর জারণ সংখ্যা এক্স। এই নাটক করার কিন্তু এখন আর সময় নাই, এখন তোমার কেউ এক্স ধরতে বলবে না, তুমি বলো খালি নাইট্রোজেনের জারণ সংখ্যা কত। কেমনে করছো তুমি জানো, আমিও জানি না, দরকারই নাই। এবার দেখো, এই পাশে যদি -2 হয় তাহলে এই পাশে পুরোটা কি হবে? +2। এখন +2 কয়টা নাইট্রোজেন পরমাণু মিলে? 2টা না? তাহলে প্রত্যেকটা নাইট্রোজেনের কত ছিল? +1। বুঝছিস ব্যাপারটা? হিসাব করতে হবে একেবারে মুখে মুখে এইভাবে। এখন তোমার কাছে কেউ দেখতে চাচ্ছে না ভাই যে, হ্যাঁ বলো। এই আপনি এখন যেটা পড়াইতেছেন এইটাও ডিফাইন মানে বোঝানোর জন্য আমার মাথায় একটা বুদ্ধি আসছে, যেটা আমাদের শাওন ভাই শিখিয়েছিল। ওকে, বলো। আমাদের পুরো যৌগটাকে শূন্য ধরতে হবে। ইয়েস। ওইখানে দেখতে হবে অক্সিজেন অলওয়েজ -2, তাহলে আমাদের ওইখানে শূন্য না জানি পরবর্তী যৌগটাকে +2 ধরতে হবে, তাহলে +- হয়ে যাবে। হ্যাঁ, রাইট, সুন্দর আইডিয়া তো, সুন্দর আইডিয়া, এক্স্যাক্টলি ওই কাজটা আমি করতেছি আর কি। দেখো তাহলে এবার বলেন এখানে কি হবে নাইট্রোজেনের? ওই যে ও যেটা বললো, অক্সিজেন তো -2, তাহলে এই পাশে কি হবে? +2। এখানে কি হবে? -6 আছে না, খেয়াল করে দেখ, এই পাশে -6, তাহলে এই পাশে +6 বানাইতে হবে। +6 বানাইতে গেলে 2 দিয়ে ভাগ করো, +3, তাহলে এখানে কত আসবে? +4, এখানে কত আসবে? +5। এবার তাড়াতাড়ি বলেন, এই অক্সাইডগুলোর নাম বলছিলাম আপনাদেরকে আমি ছোটবেলায়, নাকি বলি নাই? বলছেন, কিন্তু আপনার কথাটা আমরা কেউ শুনি না। এমনি আপনি বলেন, দেখতে ভালো লাগে তাই বুঝে থাকি আর কি। হ্যাঁ, আবার বলেন, তাই না? বলেন কি হবে, কোনটার নাম কি? প্রথমটার নাম কি? নাইট্রাস অক্সাইড। একটা কথা বলে রাখি, নামকরণ যত পারো ইংরেজিতে লেখা শিখবা, হ্যাঁ? আচ্ছা, তারপর এটা কি হবে? নাইট্রিক অক্সাইড। আস কখন হয়? কোনো কিছু নামের মধ্যে আস আমরা কখন বলি? কম জারণ সংখ্যায় নাকি বেশিতে? বলেন। কম। ওইটা হচ্ছে এখানে একটু বাড়ছে, তাহলে এইটার নাম কি হয়ে যাবে? নাইট্রিক। নাইট্রাস থেকে হয়ে যাবে নাইট্রিক। ওকে, তারপরে বলো N2O3 তে কি হবে আমাদের এখানে? নাইট্রোজেন ট্রাই অক্সাইড। আচ্ছা, এখন কথা হচ্ছে বন্ধু, এটার আসল নাম কিন্তু এটা না, এটার প্রকৃত নাম হইতেছে, হ্যাঁ, এটাকে বলা উচিত ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, কিন্তু আমাদের দেশে নরমালি এটাকে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড বলে। সো তুমি ডাই না বললেও সমস্যা নাই, বাট আসলে এটার নাম হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। আর আমি যে নামের মধ্যে ফাঁকা ফাঁকা দিয়ে লিখছি, এটা কিন্তু নিয়ম না, বাট আমি মানে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পুরোটা একসাথে লিখতে হয়, কিন্তু আমি যেদিন IUPAC প্রেসিডেন্ট হবো সেদিন এই নিয়মটা চেঞ্জ করে ফেলবো। আমার সিস্টেম হবে সব আলাদা আলাদা করে লেখা আর কি। আচ্ছা, কার মাইকে শব্দ হয়? ইয়াসিন আরাফাত। ওকে, সো N2O4 এর নাম তাহলে কি হবে বলো তো? ডাইনাইট্রোজেন বলেন। টেট্রা অক্সাইড। তাহলে ট্রাই এর জায়গায় হয়ে যাবে টেট্রা। এখন বন্ধু, তোমরা অনেকেই কিন্তু হয়তো বা থাকতে পারো, যারা বিশেষ করে নতুন, মন খারাপ করো না, যে তুমি যে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা এগুলো পারো না, প্লিজ একটু শিখে নিতে হবে, হ্যাঁ? আচ্ছা, তারপরে বলো N2O5 এর নাম তাহলে কি হবে? ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। আচ্ছা, তো এখন এখানে নামটা অ্যাকচুয়ালি বানানটা এরকম, পেন্টা তো একসাথে হয়ে যাবে হচ্ছে পেন্টক্সাইড, মানে ইংরেজিতে বানানটা লিখলে এরকম, আর বাংলায় লিখলে তো কেমনে লিখবে তোমরা জানো, পেন্টা
তারপরে অক্সাইড, ঠিক আছে? ইংরেজি বানানটা হচ্ছে এরকম। এইটার নাম যেমন টেট্রা অক্সাইড না, এটার নাম কি হয়ে যাবে বলেন তো? টেট্রক্সাইড, টেট্রক্সাইড এরকম আর কি, বানানটা ইংরেজি বানানটা হচ্ছে এরকম। আর ট্রাইঅক্সাইড ঠিক আছে, অক্সাইড তো ঠিক আছে। এই যে সো এই অক্সাইডগুলো একটু সিরিয়ালি মনে রাখেন, এরকম কাজে লাগবে, খুব মারাত্মক রকমের। আচ্ছা, তাহার পরে চলো বন্ধু, অদ্ভুত জারণ সংখ্যা তথ্য সব দিয়ে দিলাম, যা কিছু বলছি মোটামুটি এখানে সব লেখা আছে, কয়েকটা বাদে, যেমন কপারেরটা লিখি নাই, আয়রনেরটা লিখি নাই, হ্যাঁ, বাকি সব আছে আর কি মোটামুটি। ওকে, সো এইখানে তোমরা কি একটা মজার জিনিস খেয়াল করতেছো? আমরা এরকম এলোমেলো ভাবে কেন লিখছি? মনে হচ্ছে না এলোমেলো? টাকায় দেখো তো, খেয়াল করতো, ছন্দটা বোঝার চেষ্টা করো, এখানে একটা ম্যাজিক আছে। ছন্দটা কেউ টের পাইছো? ওগুলো লেভেল ঠিক আছে, মাইনাসের লেভেল ঠিক আছে। কোন কালার দিব? মাঝখানে সবগুলো 0, ডান পাশে সবগুলো প্লাস, ইয়েস, বাম পাশে সবগুলো মাইনাস। অর্ডার ঠিক আছে। এই যে জিরোর লাইনটা আমরা ঠিক রাখছি আর কি। এই যে সবাইকে বুঝছো তো আসলে ব্যাপারটা? লাল কালি কি দেখা যায়? কি কালি দিব আল্লাহ জানে, বুঝতেছি না। দেখা যাচ্ছে সবুজটা? আচ্ছা, বুঝলে হবে, তোরা ইয়াং ফোলা হয় না, এগুলো বুঝোস আমি জানি। দেখো এখন আমি বয়স হয়েছি তো, চোখে টোকে কম দেখি। এখন বন্ধুরা, রেড মার্ক করা এগুলা কি? ওইটা হচ্ছে ওই মৌলের সবচেয়ে স্থিতিশীল জারণ মান, ঠিক আছে? ওইটা হচ্ছে ওই মৌলের সবচেয়ে স্থিতিশীল জারণ মান। এখন এই যে নাইট্রোজেনেরটা দেখেন জিরোটায় মার্ক করা, সরি অক্সিজেনের এইখানে একটা মানে পড়ে গেছে, সরি এটা হচ্ছে আমাদের টাইপিংয়ে ভুল হয়েছে, এটা মাইনাস হবে। মানে এই যে অক্সিজেনের সবচেয়ে স্থিতিশীল জারণ অবস্থা কোনটা? -2। সবই ঠিক আছে। এখন তোমাদেরকে এখানে একটা জিনিস খেয়াল করাইতে চাই, এখানে দেখো তো পরিবর্তনশীল জারণ সংখ্যা কাদের আছে মেইনলি, ধাতুদের নাকি অধাতুদের? একটু অবজার্ভ করেন তো। অধাতুদের জারণ সংখ্যাগুলো হচ্ছে ভেরিয়েবল হয়, চেঞ্জ হয়। একটা মাত্র অধাতু আছে যার জারণ সংখ্যা ভেরিয়েবল না, কে সে? ফ্লোরিন। তিনি হচ্ছে দুনিয়ার প্রকৃতপক্ষে নারী, প্রকৃত নারী। তার ওই একটাই মুড, তার মুড আর সুইং করে না। এছাড়া দুনিয়ার সমস্ত নারীদের ধনাত্মক, ঋণাত্মক বিভিন্ন রকম মুড সুইং করে। আর ধাতুদের কি হয়? শুধুই ধনাত্মক হয়, ঋণাত্মকে যায় না। এখন এখানে কিছু কুলাঙ্গার টাইপের ধাতু আছে, বলো তো তারা কারা? ধাতু নামের কলঙ্ক কারা? বলো বলো বলো। এ হে, আমি তো ফেসবুকের কমেন্ট একেবারে দেখি নাই, কে যে কি প্রশ্ন করলো আল্লাহ জানে, আজকে তো খাবো গালি। আমাকে এখানে এক্স্যাক্টলি যে মৌলগুলো আছে তাদের মধ্যে বলো যে কারা কারা আছে। কপার আর আয়রন, কপার, আয়রন, কপার। আচ্ছা, আয়রন আর কপার, এই মৌলগুলার দুইটাকে যদি আমি মার্ক করি, আয়রন আর কপার, আর কাউকে লিখি না এখানে, তার মানে এই না যে আর কেউ নাই। এই মৌলগুলার লোকেশনটা কোথায় পর্যায় সারণীতে, তোমরা কি একটু বুঝতে পারতেছো? দেখো তো, মেয়েদের ফাঁসে। এটা কেমন কথা, মেয়েদের ফাঁসে? ছাগলের নাতি, তোকে তোকে কি লাভে? তোর বলা উচিত কেটা কেটা মাঝখানে। এই যে এইটা হচ্ছে আয়রনের লোকেশন আর এটা হচ্ছে কপারের লোকেশন। এত সুন্দর পর্যায় সারণীটি তোমাদের শেতাব ভাই বানিয়ে দিয়েছে। তোমরা, ও যখন বানিয়ে দিয়েছে তো ও তখন তোমাদের বয়সে ছিল। দেখা যাবে এবার তোমরা আমাদেরকে কি কি গিফট দাও। হ্যাঁ, এই সবাই হচ্ছে স্টুডেন্টদেরকে গিফট দেয় আর আমরা হচ্ছে স্টুডেন্টদের কাছে নেই। আচ্ছা, সো এই যে পজিশনটা, এটা একটু উইয়ার্ড না? ধাতুরা নর্মালি কোথায় বসে পর্যায় সারণীতে বলেন তো? এই পাশে না? এই পাশটা হচ্ছে আমাদের ধাতুদের জায়গা, হ্যাঁ বামে। আর এই ডানের জায়গাটা মূলত কাদের জায়গা? অধাতুদের জায়গা। এই যে মাঝখানে তাইলে যারা বসে এরা আসলে কারা? এরা কি ধাতু না অধাতু বলেন? এরা একটু মেলি টাইপের ছেলে, মানে বুঝছেন, একটু অধাতু অধাতু ক্যারেক্টারওয়ালা ধাতুরা আর কি। সো দ্যাটস ওয়াই ইনাদের হচ্ছে জারণ সংখ্যায় একটু পরিবর্তনশীলতা চলে আসে, যে মুড সুইং করার মতো অবস্থা আর কি। কেউ কিছু বললা? প্রশ্ন করলাম, আমি বুঝি নাই। মল্লিকা রানী, তোমার মাইকে সাউন্ড হচ্ছে। ওকে, এই আজকে প্রথম ক্লাস তো অনেকে হয়তো বুঝতেছে না, এই পরের থেকে বুঝে যাবে আর কি। ওকে, ঠিক আছে, চলেন তাহলে। এগুলো একটু মনে রাখতে হবে, বুঝছেন? এগুলো মনে না রাখলে আগামী ক্লাসটা মজা হবে না। একটু খেয়াল রাখো যে কার জারণ সংখ্যা কত পসিবিলিটি আছে না আছে। আচ্ছা, জারণ সংখ্যা নির্ণয় করবো তো, নির্ণয় তো তোমরা অলরেডি শিখে গেছো, ভালোই পারো দেখলাম, খারাপ না। এবার তোমাদের কিছু আজাইরা জিনিসপত্র দিই। আসো, যেগুলো আমাদের লাগবে ইন্টারমিডিয়েটে। এই প্রথমে দুই একটা সহজ দিয়ে নেই।
তাড়াতাড়ি একটু করে ফেলেন তো, 9-10 করছেন আপনারা। KMnO4 এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করো, আর K2Cr2O7 এখানে হচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা বের করো। বলো কত হবে? এক্স ধরা যাবে না, কোনো এক্স টেক্সের নাটক নাই, এখন বড় হয়ে গেছো। এটা কিভাবে +7 হয়েছে বুঝান তো। পটাশিয়াম +1 আর এটা হচ্ছে মাইনাস কত 8, ঠিক আছে না? তাহলে এই পুরোটাকে 0 বানাইতে হবে, তাহলে আমরা এখানে কত লিখবো বলেন? +7, বুঝেছো? ওকে, তারপরে এবার বলেন ওইখানে আমরা কি করব? K2Cr2O7 এ +2 আর এখানে হচ্ছে -14, তাইলে পুরোটাকে 0 বানাইতে গেলে এখানে কত লাগবে? কত? +12। এইটাকে আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে হবে হচ্ছে +6। ওকে, তাহলে হবে হচ্ছে +6 ক্রোমিয়ামের। এই কথাটার ফিজিক্যাল মিনিংটা কি কে বলতে পারবা? ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে +6, হোয়াট ডাজ দ্যাট মিন? মানে কি এর? ক্রোমিয়াম গড়ে 6টি ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে বলবা প্রতিটা ক্রোমিয়াম পরমাণু, বলবা প্রতিটা ক্রোমিয়াম পরমাণু গড়ে 6টা ইলেকট্রন ত্যাগ করছে। বাট আসলে এর কোনো গ্যারান্টি নাই, বিকজ এমন হইতেও পারে যে এর একজনই হচ্ছে 10টা ইলেকট্রন দিছে আর একজন 2টা দিছে, তাহলে টোটাল ইলেকট্রন ডোনেশন কটা? 12টা, 2 দিয়ে ভাগ করছে, +6 চলে আসছে। হইতেই পারে। এটা ডিপেন্ড করবে কিসের উপরে বলেন তো? ওর গাঠনিক সংকেত কে আমাদের বুঝতে হবে। বলো। ভাই আমাদের ঢাকা বোর্ডে কেমিস্ট্রিতে একটা কোশ্চেন আসছিল যে যৌগে সালফারের জারণ সংখ্যা কত? যৌগটা কি ছিল? যৌগের হিসাব ধরলে যৌগটা এই মুহূর্তে মনে পড়তেছে না, এখন দেখতেছি। আচ্ছা ঠিক আছে, দেখে আসো। বলো। যৌগের হিসাব ধরলে আমাদের ওইখানে +4 আসে, কিন্তু যৌগটা ছিল হলো Na2S2O3। এখানে তো সালফার জারণ সংখ্যা +2। এই তো কিন্তু যৌগের ওই হিসাব করলে তো আমাদের +4 আসে, কিন্তু উত্তর তো হবে শুধু 2। ওইটাই কারেক্ট আনসার। ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি, শোনো। দেখো তোমরা একটু বাইর করো তো, Na2S2O3 তে সালফারের জারণ সংখ্যা কত বলেন তো? এখানে +2, এখানে হচ্ছে -6, তাহলে কত থাকবে? আমার এখানে +4, তাহলে দুইজন মিলে +4, তাহলে প্রত্যেকটার কত হবে? +2। আচ্ছা, এখন জারণ সংখ্যার সংজ্ঞাতেই কিন্তু আছে গড়ে প্রতিটি পরমাণু যতগুলো ইলেকট্রন দান বা গ্রহণ করে তাকে বলে জারণ সংখ্যা। সো এখন তোমাকে যদি বলা হয় যে Na2S2O3 যৌগে সালফারের জারণ সংখ্যা কত, whenever I am saying the thing জারণ সংখ্যা, I already mean গড়ে কত আছে। সেখানে তুমি বলতে পারবে না পুরা যৌগের মধ্যে জানতে চাইছেন তাই আমি +4 বলছি। নো, +4 বলে কিছু নাই এখানে। আসলে প্রত্যেকটা পরমাণু কতগুলো ইলেকট্রন দান বা গ্রহণ করছে, দ্যাট ইজ হোয়াট উই কল ওইটার জারণ সংখ্যা। বুঝতে পারছো কি? হ্যাঁ বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ বলার কারণে অনেকেরই কনসেপ্ট খোলাসা হয়েছে। গড়ে জয়টা দান করব সেটা না বের করতে পারতেছি, কিন্তু এক্সাক্ট কয়টা দিবে আর কি গড়ে এটা কি বের করার কোনো উপায় আছে? হ্যাঁ, ওইটাই আমরা আগামী ক্লাসে দেখব। ওইটাকেই বলে বন্ধু প্রকৃত জারণ সংখ্যা। ধর বললাম না, তুই ক্লাস শেষে কেউ 2 টাকা, কেউ 1 টাকা, কেউ 3 টাকা করে দিয়ে গেছিস। এখন আমি যদি অ্যাকাউন্টস খুলি, টাকা বিকাশ করছিস যে নাম্বারে বা নগদে পাঠাইছিস, আমি ওটা খুললে দেখবো না যে এইটা তো টাকা দেয় না, এইটা তো দর। সিস্টেমটা হচ্ছে এইটা, আমি আগে গড় হিসাব দেখবো, তারপর আমি স্পেসিফিক বাইর করতে পারবো যে কে কি করছে না করছে, এই আর কি। ওকে, এবার আসেন একটু কঠিন জিনিসপাতিতে যাই। আপনারা একটু আমাকে বলেন তো, অ্যামোনিয়াম নাইট্রেট সংকেত কি হবে বলেন? শাবাশ, NH4NO3। এইখানে তোমরা নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করো তাড়াতাড়ি। নাইট্রোজেনের, এটা দেখাইছিলাম এন্ড গেমে। +5 সম্ভবত ভাইয়া আচ্ছা, করো। ক্যালসিয়াম ক্লোরাইডেরটা দেখাইছিলেন। ওকে, সবারই +5 আসতেছে, দেখাতে কি করতেছস? +1। আর আরো কোনো গবেষকের গবেষণা যদি জানতে চাই আমি, আমার কাছে অনেক জ্ঞানী কিছু গবেষক এসেছে। ব্লিচিং পাউডারের সংকেত। আচ্ছা চলো আমরা একটু হিসাব করি। নাইট্রোজেনের জারণ সংখ্যা ধরে নাও প্রথমে x আছে, ধরো এটা একটু কঠিন জিনিস তো, x ধরে করি। 4টা হাইড্রোজেনের কত হবে তাহলে? প্লাস কত বলেন? 4, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে +2 হবে। তাহলে এখানে আবারও কি একটা x আসতেছে না? বুঝতে পারছিস? এই নাইট্রোজেনের x, তাহলে এটারও তো x হওয়ার কথা নাকি? গড়ে প্রত্যেকেরই একই হওয়ার কথা। মাইনাস হচ্ছে 3 দুগুণী কত? 6, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এবার একটু হিসাব করি আমরা, x আর x মানে হচ্ছে 2x, এখানে থাকে হচ্ছে -2,
ইকুয়াল টু থাকে 0, তার মানে পরের লাইনে কি বলা যাবে ভাই? x ইকুয়াল টু বলেন প্লাস। তাহলে এই যৌগে নাইট্রোজেনের জারণ সংখ্যা হলো কত বন্ধু? +1। আচ্ছা, লিখিছো? লিখে রেখো। হ্যাঁ, অ্যামোনিয়াম আয়ন নিয়ে তারপর নাইট্রেট আয়ন নিয়ে দুই ভাবে এইভাবে করা যায় না? হ্যাঁ করা যায়, কেন করা যাবে না আব্বু বলো তো? এটা লিখিছো? এটা সবাই লিখে রাখো কিন্তু, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ লিখছি। আচ্ছা, যদি লিখে থাকো তাহলে এবার কষ্ট করে এটাকে কেটে দাও, হয় নাই বন্ধু? ওয়েলকাম টু জাহান্নামের চৌরাস্তা ইন্টারমিডিয়েট। আব্বু তোকে বোঝা উচিত, নাইট্রোজেন দুইটাকে আলাদা করে লিখছে কেন ভাই? 4টা হাইড্রোজেন ছিল বলে কি একবারে লিখে দিছে না NH4? 3টা অক্সিজেন ছিল একবারে লিখে দিছে না O3? ওইখানে নাইট্রোজেন গুলাকে কেন আলাদা আলাদা সেপারেটলি লিখলো? তোমার একটু বুদ্ধি খাটাইতে হবে। ওই নাইট্রোজেন দুইটা আলাদা ছিল, দে ওয়ার অ্যাট ডিফারেন্ট অক্সিডেশন স্টেটস। তারা ভিন্ন ভিন্ন জারণ অবস্থায় বসে আছে বলেই তাদেরকে না একসাথে প্যাকেট করে লিখতে পারি নাই। মজা না? বুঝতে পারছি ভাইয়া। এবার তোমাকে যেটা করা লাগবে রে বন্ধু, কে জানি বললি না যে আলাদা আলাদা করে যদি আমি অ্যামোনিয়াম আয়নের মধ্যে যেটা আছে তাকে যদি একটা ধরে নেই, ওই কাজটাই করা লাগবে। এই যে দেখেন, এই যৌগটার মধ্যে দুইটা অংশ না, একটা হচ্ছে NH4 প্লাস পার্ট আর একটা কি NO3 মাইনাস পার্ট। হ্যাঁ, এইবার বলো, এবার তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে ধরে নাও যে এই নাইট্রোজেনটার জারণ সংখ্যা হচ্ছে x, তাহলে x প্লাস, আমাকে একটু বলেন কি হবে? x প্লাস কত লিখবো? 4 ইকুয়াল টু +1। বুঝো তো, এইবার তো 0 হবে না, এইবার হবে +1। আচ্ছা, এইখান থেকে দেখেন তো x ইকুয়াল টু কত আসে? -1। এই -1টা হচ্ছে এই অ্যামোনিয়ামের মধ্যে যে নাইট্রোজেনটা আছে তার জারণ সংখ্যা -1। সরি, বয়সের কারণে এরকম হয়, এটা নিয়ে চেঁচামেচি করবা না, বাইরে কাউকে বলবা না যে এইসব যোগ বিয়োগ আরিফ ভাই পারে না, বলবা লোকটা অস্থির মেধাবী, সেই সব পারে, খালি এগুলো একটু ভুল করে। যাই হোক, দেখো এখন সেটা হচ্ছে -3 হবে। তাহলে আমরা কি বুঝলাম? অ্যামোনিয়াম আয়নের মধ্যে যে নাইট্রোজেনটা ছিল তার জারণ সংখ্যা হচ্ছে -3। এবার বলেন নাইট্রেট মূলকের মধ্যে যে নাইট্রোজেনটা আছে সেটাকে নাম দিলাম ধরো y জারণ সংখ্যার, তাহলে y প্লাস কত বলেন? 6, সরি +6 তো না, -6 ইকুয়াল টু কত? -1। তাহলে বলেন দেখি বন্ধু, y ইকুয়াল টু কত আসবে? +5। এই যৌগটাতে নাইট্রোজেনের দুই ধরনের জারণ সংখ্যা বিদ্যমান, দুই ধরনের জারণ সংখ্যা। অ্যামোনিয়াম মূলকের মধ্যে যে নাইট্রোজেন আছে তার -3 আর এর হচ্ছে +5। মজা। তোমাদের আর একটা ম্যাজিক দেখাই এখান থেকে, আইডিয়াটা কি বুঝছো কিভাবে করছি নাকি? আচ্ছা, এবার নতুন একটা জিনিস শেখো, সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট যৌগটা তৈরি হয়েছে কোন বিক্রিয়ার মাধ্যমে? একটু বলো তো আমাকে, ভাবো তো কিসের কিসের বিক্রিয়া হইলে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হয়? অ্যামোনিয়াম নাইট্রেট। আচ্ছা, তোমরা যারা বুঝতেছো না তাদের জন্য বলি, আমি একটু সহজ করে দিই। হ্যাঁ, অ্যামোনিয়ার জীবনে প্রথম যে বিক্রিয়াটা দেখছিলা, দেখো তো মনে করে এইটাই কিনা সেই বিক্রিয়াটা? অ্যামোনিয়া প্লাস HCl বিক্রিয়া করে কি তৈরি করছিল বলেন তো? NH4Cl, তাই না? এখন এই বিক্রিয়াটা কিভাবে হয়েছিল একটু মেকানিজমটা যদি বোঝো, আর সেই প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, অ্যামোনিয়া কিন্তু একটা ক্ষার ধর্মী পদার্থ। অ্যামোনিয়া একটা ক্ষার, আর HCl কি বলতো? একটা অ্যাসিড। সো অ্যাসিডের কাজ কি বলতো? প্রোটন ছাড়া নাকি নেওয়া? কোনটা? ছেড়ে দেওয়া। সো এখানে যে ঘটনাটা ঘটে, অ্যামোনিয়া যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে যাক, ওই অ্যাসিডটা না প্রথমে প্রোটন ছেড়ে দেয়, প্রোটন ছেড়ে দিলে এর মধ্যে ঢুকলে ওখানে কি তৈরি হয় ভাবো তো, একটু মনে মনে কল্পনা করে। অ্যামোনিয়ার সাথে যদি প্রোটন যুক্ত হয় তাহলে কি তৈরি হবে? NH4+ হবে না? অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে। ওই অ্যামোনিয়াম আয়নটা তৈরি হয়েছে, আর এখানে কিন্তু একটা অ্যানায়ন বসেছিল, ক্লোরাইড অ্যানায়ন Cl-। পরে ওই অ্যামোনিয়াম আয়ন ওই ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করে। বোঝো না? এবার বল কি বুঝছো? এবার দেখবো অ্যামোনিয়ার সাথে তোকে যদি আমি বিক্রিয়া করতে দেই নাইট্রিক অ্যাসিডের, বল দেখি ভাই কি হবে এখান থেকে, বল। অ্যামোনিয়াম নাইট্রেট। আরে অশিক্ষিত, বুঝায় বল আমাকে, আমাকে বুঝায় বল বল যে এই প্রোটনটা আগে ছেড়ে দিবে, ওইখানে ঢুকলে ওখানে কি তৈরি হয়েছে বলেন? অ্যামোনিয়াম আয়ন প্লাস NH4+ তৈরি হয়েছে। এরপরে ওইখানে তৈরি হয়েছিল কি দেখেন তো? NO3- না? ওই NO3- এখানে এসে বসলে আমরা কি পাচ্ছি? NH4। বোঝা না?
NO3 অ্যামোনিয়াম নাইট্রেট। বুঝতে পারছেন কি সবাই? কি বুঝিস এবার দেখবো না সান্দু। অ্যামোনিয়ার লগে বিক্রিয়া দাও দেখি সালফিউরিক অ্যাসিডের, দেখি কি হবে বলেন। ভাই একটা কোশ্চেন ছিল। কোনো কোশ্চেন নাই এখন, কোনো কোশ্চেন নাই, আগে বল। NH5 সালফেট হ্যাঁ অ্যামোনিয়াম সালফেট তো বুঝলাম, আমাকে বুঝাই দিতে হবে, সিস্টেমটা বুঝাই দিতে হবে কেমনে হইছে এটা বলেন। সালফিউরিক অ্যাসিড থেকে একটা প্রোটন অ্যামোনিয়া একটা প্রোটন এটা কি কইলি ভাই? সালফিউরিক অ্যাসিড থেকে একটা প্রোটন বের হবে? দুইটা প্রোটন বের হবে। এইখান থেকে দুইটা প্রোটন বের হবে। এখন বলেন তো অ্যামোনিয়া কয়টা প্রোটন একসেপ্ট করার ক্যাপাসিটি রাখে? তাহলে তুমি কি বোঝো না, তুমি কি বোঝো না বন্ধু অ্যামোনিয়া কয়টা লাগবে? এখানে দুইটা লাগবে, দুইটা। বুঝতে পারছিস কি? অ্যামোনিয়া যেহেতু একটা প্রোটন একসেপ্ট করার ক্ষমতা রাখে আর এই বলদে তো দুইটা প্রোটন ছাড়ে, তাহলে এর সাথে বিক্রিয়া করার জন্য এখানে তোমার ডেফিনেটলি দুইটা অ্যামোনিয়ার অণু লাগবে। এখন তাহলে দুইটা প্রোটন এখানে চলে গেল, চলে গেলে তৈরি হয়েছে কি বলেন তো? অ্যামোনিয়াম আয়ন। এখন বল দেখি ভেবে একটু, এই অ্যামোনিয়াম আয়ন কয়টা তৈরি হয়েছে? দুইটা। আর এইখানে যেটা তৈরি হয়েছিল সেটা কি বলেন তো? SO4 2- না? এই যে সালফেটের চার্জ দেখো দুইটা মাইনাস, আর ওই অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়েছে বলতেছে দুইটা, তাহলে তো পারফেক্টলি মিলে গেছে, দুইটা পজিটিভ আয়ন আর এই যে দুইটা নেগেটিভ আয়ন। তাইলে এবার আমরা কি লিখি বলেন? অ্যামোনিয়ামের পাশে এইটাকে নিয়ে যায় লিখবো হচ্ছে কি আমরা সালফেটকে লিখবো SO4। এখন ভাবতো একটা সালফেটের সাথে অ্যামোনিয়াম আয়ন কয়টা ছিল? দুইটা। তাহলে এই জন্য আমরা এটাকে কিভাবে লিখি বুঝান নাই? NH4 SO4। তোমরা কি বোঝেছো? কেউ বোঝে না। এই বিক্রিয়াগুলো আমরা মুখস্থ করতাম। হ্যাঁ তোমার আগে একটা মেয়ে কি জানি প্রশ্ন করতে চাইছিল, সম্ভবত সাফাত না কে জানো, বলো। থামাই দিলাম যে না, কে জানি করলো না, রাগ করছে মনে হয়, চলে গেছে নাকি আল্লাহ জানে। এ বাবা বল কি প্রশ্ন, ভুলে গেছি। ভাইয়া এই যে কোন যৌগগুলোর ক্ষেত্রে বুঝবো যে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট গুলো আসবে? ধরো এখানে তুমি এতটুকু তো বুঝতে পারতেছিলা যে একটা সালফেটের সাথে দুইটা অ্যামোনিয়াম আয়ন আসবে, তাই না? হ্যাঁ। ওকে, এবার তুমি আমি আমার অ্যানসার পাই গেছি ভাইয়া। যৌগমূলক হিসেবে কাজ করে না? ভাইয়া NH3 এর সাথে হাইড্রোজেন যুক্ত NH4+ কিভাবে গঠন করে? হ্যাঁ এই প্রশ্নটাই মনে হয় করতে চাইছিলা, রাইট। ঠিক আছে বুঝাইতেছি, দাঁড়াও। এই কেবল কে চেঁচামেচি করলে বুঝে গেছি কে এটা? নাম কি? বল বল। ভাইয়া মারুফ। ওর ক্ষেত্রে কেবল যে ঘটনাটা ঘটলো, আসলে শেখা মানে এইটাই। তোমরা যে মনে করো ওই স্যার খুব ভালো বুঝাতে পারে, এই ভাইয়াটা সেই বুঝায় বন্ধু, চল আমার সাথে চল, ফেলুদা অস্থির বুঝায়, এগুলো সব মিথ্যা কথা। কোনো স্যার তোমারে বুঝায় না, কোনো ভাইয়া তোমাকে বুঝায় না, কোনো ম্যাডাম তোমাকে বুঝায় না, কোনো আপু তোমাকে বুঝায় না। যে যা বোঝে এটা সে নিজে বোঝে, এটা আমার কথা না। এটা কে বলে গেছে জানো? প্রমোদ চৌধুরী নামে একজন মহাজ্ঞানী লোক ছিলেন, তোমরা তার নাম শুনছো কিনা জানি না, তার কোনো লেখা পড়ছো কিনা তোমাদের বইতে। প্রমোদ চৌধুরীর একটা কথা আছে, সুশিক্ষিত লোক মাত্রই কি বলতো? সো তুমি যতই মনে করো আরিফ ভাই তাকে বুঝাই দিছে, আসলে তাকে বুঝায় নাই। ও যে চেঁচাই উঠছে ওটা অনেস্ট পোলা বলেও কইতে পারছে, আমি বুঝে গেছি। আসলে নিজেই বোঝে মানুষ, নিজেই বোঝে। তাকে হয়তো বা সর্বোচ্চ আমি তুমি রাস্তা দেখাই দিতে পারি, কিন্তু বোঝার কাজটা সে নিজেই করে। এনিওয়ে আসেন, সো কই যেন ছিলাম আমরা? কে বলতেছিল ব্র্যাকেট কেন হবে না, কি একটা প্রশ্নের উত্তর দিতে গেছিলাম, অন্য একটা প্রশ্ন ছিল। আচ্ছা, অ্যামোনিয়ার সাথে প্রোটন যদি যুক্ত হয় তাহলে কি হবে? হাইড্রোজেন একটা যুক্ত হইলে তো তুমি বুঝতেই পারতেছো NH4 হবে, এটা শিওর, রাইট? এখন বল বাম পাশে এই যৌগটার মধ্যে একটু কল্পনা করো, একটু মনে মনে কল্পনা করো, যতগুলা প্রোটন ছিল ততগুলো ইলেকট্রন ছিল বলে এখানে কোনো চার্জ নাই, ঠিক? কিন্তু এই যে বলদে আসছে ওর সাথে যুক্ত হইতে, ওর মধ্যে কিন্তু শুধুই একটা প্রোটন ভাই, কোনো ইলেকট্রন নাই। সো ওই যেটুকু জায়গায় নিট চার্জ +1।
তাহলে একটা চার্জ নিউট্রাল জিনিসের সাথে একটা +1 যুক্ত করলে আলটিমেটলি কি আমার এটাও +1 হওয়ার কথা না? বোঝো নাই বন্ধু? জি ভাইয়া বুঝেছি। এটা আরো মারাত্মক সুন্দর করে বুঝবা যখন আমরা কেমিক্যাল বন্ড আলোচনা করব। এখন তো বন্ডিং এ যাচ্ছি না, তাই বলতে পারতেছি না আর কি। তো আপাতত এইটুকুই জেনে রাখো। হ্যাঁ, প্রোটনটা যায় কিভাবে, মানে নিউক্লিয়াসে ঢুকে নাকি কিভাবে হয়? ও ভালো প্রশ্ন। আসলে নিউক্লিয়াসে যায় না, তোমার আমি একটু বলে দিচ্ছি, দেখো তুমি বোঝো কিনা। না বুঝলেও মন খারাপ করে না, পরে বুঝবা। আসলে ঘটনাটা হয় কি, অ্যামোনিয়ার গঠনটা তো এরকম, তাই না? এইটুকু তো বোঝার কথা। এই যে রাইট, জি ভাইয়া। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের কয় জোড়া মুক্ত ইলেকট্রন থাকে তোর কি মনে আছে? এক জোড়া। তোমার মনে না থাকলেও দেখো তোমার বন্ধুদের মনে আছে। ওকে, এবার বলো তো, এই যে ফকিরনি প্রোটন, এই প্রোটনটা হইতেছে ফকিরনি। কেন ফকিরনি বলছি বোঝো নাই তোমরা? কোনো ইলেকট্রন হা, ওর ইলেকট্রন রাতের আধারে কে জানি চুরি করে নিয়ে চলে গেছো, কানতেছে। এই যে হাইড্রোজেনটা, হ্যাঁ, ওইটাকে আমি অন্যভাবে একটু ছবি দিয়ে আঁকি। হ্যাঁ, 1p ভিতরে, আর বাইরে কি কোনো ইলেকট্রন নাই। এই তো চেহারা তার, এইটাই কিন্তু প্রোটন, বুঝছিস তো? এখন ওর নিউক্লিয়াসে আছে একটা প্রোটন, ওর বাইরে দিয়ে না একটা শক্তি স্তর আছে ঠিকই, কিন্তু সেইখানে কোনো কি নাই বলেন তো? ইলেকট্রন নাই। ইলেকট্রন নাই। এই যে আমি ডট ডট দিলাম যে এইখানে একটা ইলেকট্রন থাকার কথা, সে কিন্তু সেই ইলেকট্রন ছিনতাই হয়ে গেছে। এখন ঘটনা হইতেছে বন্ধু, তোরা একটু আমাকে বলতো যে এর স্থিতিশীল হওয়ার জন্য কয়টা ইলেকট্রন লাগবে বলেন তো? এই বস্তু দুইটা ইলেকট্রন লাগবে না? আর ওর কাছে দেখ দুইটা ইলেকট্রন না অলস পড়ে আছে, বোঝা না? বুঝেছি ভাই, বুঝেছি। এই দুইটার কামটা কি? এই দুইটার তো কোনো কাম নাই, সারাদিন খাইতেছে বসে বসে। এই যে আসো 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 আসো, এখানে আসো বন্ধু, আসো আসো আসো। এই যে দেখো, এখন তাহলে ইলেকট্রন শেয়ারিং হচ্ছে না? এই শেয়ারিংটা যে হচ্ছে কার কার মধ্যে? নাইট্রোজেন আর কার মধ্যে বলেন? প্রোটন। প্রোটনের মধ্যে। মিথ্যা কথা বলা যাবে না, হাইড্রোজেনের মধ্যে না। ওটা হাইড্রোজেন ছিল না, ভোগেনি ছিল, ওর কোনো ইলেকট্রন নাই, ওটা হচ্ছে প্রোটন। এখন তাহলে বল দেখি ভাই, এই টোটাল সিস্টেমটাতে একটু কল্পনা কর, এইটুকু জায়গায় এই যে নিচের যে জায়গাটা, এইটুকু জায়গায় তোর যতগুলা প্লাস চার্জ ছিল, প্রোটন ছিল নিউক্লিয়াসে, ততগুলো ইলেকট্রন ছিল। সো দ্যাট ওয়াজ টোটালি চার্জ নিউট্রাল 0। ওকে, এইবার বলেন তো আমাকে একটু, এই সান্দু যেটা ছিল এর মধ্যে তো শুধুই প্লাস, কোনো মাইনাস নাই, তাহলে এ যদি এখানে এসে যুক্ত হয়, এবার বলেন এই পুরো জায়গাটাতে ওভারঅল চার্জ কত হবে? একটা প্লাস হয়ে যাবে না? জি ভাই। কারণ এক পিস ইলেকট্রনের শর্টেজ যে প্রথম থেকে ছিল, স্টিল নাও দ্যাট ইজ দেয়ার। সো দ্যাট ইজ দ্য বন্ডিং। এর কাহিনীটা হচ্ছে এরকম। এবার তোমরা তাহলে এতখানি শিখে আইছো, এবার আর একটু কষ্ট করো, তাহলে একটা মজার জিনিস শিখবা। সেটা হচ্ছে, দেখো ভাই, এই বন্ধনটা যখন গঠিত হয়েছে তখন বল। এখানে যখন নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তখন তো হাইড্রোজেনেরও ইলেকট্রন ছিল, ওরা শেয়ার করছে নাইট্রোজেনের সাথে ইলেকট্রন। কিন্তু যখন হাইড্রোজেন প্লাস যুক্ত হয়েছে, তখন তো হাইড্রোজেনের কাছে কোনো ইলেকট্রন ছিল না। তাহলে ওদের মাঝখানে শেয়ারিং কিভাবে হয়েছে? এখানে তো শুধু নাইট্রোজেনই একমাত্র ইলেকট্রন দুইটা দিচ্ছে। তাই তো ভাবি, তাহলে এটা কি বলতেছি? দেখেন ভাবি, আমি যখন আপনার সাথে বান্ধবী পাতাইছি, তখন আমি এক বাটি খাবার আনছি, আপনি এক বাটি খাবার আনছেন। ওই ভাবি যখন আমার সাথে বন্ধুত্ব করতে আসছে, উনি কোনো বাটি নিয়ে খাবার নিয়ে আসে নাই ভাবি, তাহলে ওনার সাথে আমি কেন বন্ধুত্ব করবো? আমি ওটার উত্তর দিচ্ছিলাম, খেয়াল কর। ঘটনাটা হচ্ছে, দেখ, এই বন্ধনটা যখন গঠিত হয়, এই যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন যখন গঠিত হয়, তখন নাইট্রোজেন একটা ইলেকট্রন দেয় আর হাইড্রোজেন একটা দেয়, আপনারা জানেন না? এই বন্ধনটাকে আমরা কি বন্ধন বলি বলেন? সমযোজী বন্ধন। অর্থাৎ তুমি একটা দিবা, আমি একটা দিব, অর্ধেক অর্ধেক শেয়ারিং হবে। আচ্ছা, এইখানেও তো তাই, তাই না? সাধারণ সমযোজী বন্ধন গঠিত হয়েছে, এইখানেও তাই সমযোজী বন্ধন গঠিত হয়েছে। এইবার বলো তো, এইখানে কি ইলেকট্রন শেয়ারিং হচ্ছে নাকি হচ্ছে না? আগে এই কথা বলো, একেবারে অনেস্টলি বল, এখানে কি ইলেকট্রন শেয়ারিং হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। দ্যাট ওয়াজ এ শেয়ার। কে কইলো হচ্ছে না? এই অশিক্ষিত, এটা হচ্ছে না ইলেকট্রন শেয়ারিং? হচ্ছে বাবা, আল্লাহর কসম হইতেছে এখানে ইলেকট্রন শেয়ারিং। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্য টাইপ অফ শেয়ারিং ইজ ডিফারেন্ট। এই শেয়ারিং যেগুলো হচ্ছিল, এইখানে যে শেয়ারিং গুলো হচ্ছিল, এটাকে আমরা বলি হচ্ছে 50-50 শেয়ারিং। এইখানে যেটা হচ্ছিল, এটাকে আমরা বলি 50-50 শেয়ারিং। আমার আছে ভাবি, আপনারও একটা বাটি লাগবে, আমরা 2 বাটি একসাথে করে খাওয়া দাওয়া করবো, বান্ধবী বান্ধবী হব। এইটা হচ্ছে সেই 50-50 শেয়ারিং, বুঝেছো? এইটা যে শেয়ারিং, এইটাকে আমরা কি বলি শুনবা বন্ধু?
বলো তো এটাকে কি বলে? বলো, ভাবো, তোমরা ভাবো এটাকে কি বলে? এইটা হচ্ছে 100-0 শেয়ারিং। এ বোঝা না জি, এখন বললো না ওয়ান সাইডেড লাভ। আল্লাহ, জেন জি কে পড়ানো বড়ই কষ্ট। ঘটনা হইতেছে এখানে 100-0 মানে বুঝছো 100% ইলেকট্রন হ্যাজ বিন সাপ্লাইড বাই ওয়ান সাইডেড স্পিসিস, আদার সাইড ইজ জাস্ট শেয়ারিং। তারা জাস্ট একটা ফাঁকা অরবিটাল ধার দিছে। কেউ বোঝে না আমার কথা? সো এই যে শেয়ারিংটা হইছে এইটাকে বলি আমরা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এইগুলো হচ্ছে সাধারণ সমযোজী বন্ধন বা সমযোজী বন্ধন, আর এটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন, নতুন একটা বন্ধন। সো এটা আমরা ইন্টারভিউটা উঠে শিখবো, এখন হালকা করে একটু বলে রাখলাম, এখনই তোমরা শিখে ফেললা একটু। আমি এইটা নিয়ে আরেকটু দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে দেখো তোমার ওটা মোছার দরকার নেই, একটু যাক। গাঠনিক সংকেতে যদি আমরা একটু দেখি, বাবু কার মাইকে শব্দ করে একটু ঠিক করো। এই যে দেখেন, আসলে ঘটনাটা এরকম, নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেনের এরকম বন্ডিং থাকে। আর এই নাইট্রোজেনের কি ছিল ভাই, তোমার এক জোড়া মুক্ত ইলেকট্রন ছিল না? ওইটা তুমি কাকে দিছো জানি বলতেছো? হাইড্রোজেনকে, প্রোটনকে। ও কিন্তু হাইড্রোজেন না, এটা বুঝতে হবে। এখন বলো তো এই দাগ দিয়ে আমরা কি বন্ধন প্রকাশ করি বলেন তো? সমযোজী বন্ধন। তোমাদের কি মনে হয় এখানে আমি একটা দাগ দিব, এখানে একটা ডিফারেন্ট টাইপের বন্ধন হচ্ছে না? এটা বুঝছস তো? মানে বন্ধনটা কিন্তু একটু আলাদা। আগে ছিল 50-50 শেয়ারিং, এখন 100-0 শেয়ারিং হচ্ছে। সো এইবার যেটা করতে হবে, এখানে একটা কি দেওয়া লাগবে বন্ধু বলো তো? এখানে একটা তীর চিহ্ন দিতে হয় এই বন্ধনটা বোঝানোর জন্য। এবং এই বন্ধনের নাম কি বলছি মনে আছে? বলেন। এইটাকে বলে সন্নিবেশ সমযোজী বন্ধন। হ্যাঁ, প্যারা খাওয়ার কিছু না, এখন এটা আমি শিখাইতেও চাই না। তোমরা প্রশ্ন করছো, সে কথায় কথায় আমি বলি ফেলছি। এটা না বললে তোমরা বলতে এই লোকটা আসলে বেশি কিছু জানে না, তেমন কিছু পারে টারে না, আমাদের বলতে টলতে পারে না, বয়স হয়েছে তো মরে যাবে 2 দিন পরে। বলো। বুঝি নাই, জোরে বল ভাই। ও আচ্ছা, এটা একটা ভালো কথা বলছে যে অ্যারো কোন দিক দেবো। এটা তো আরিফ ভাই বলে নাই, সে তো মনিটরি গেছে, দে মারি দে, দোনোর দিকে মারি দে। হ্যাঁ, অ্যারো মারলে হইছে। এটা করলে হবে না। এখানে নিয়মটা হচ্ছে দাতা পরমাণু আর গ্রহিতা পরমাণু বোঝা লাগবে। আমাকে একটু বললো কে কে হা মারতেছে, দেখ গুগল মিটও দেখে হা মারা যায়। হায় হায়, আমি তো জানতাম না এগুলা। আচ্ছা, ঘটনা হচ্ছে যে তোমার এই যে কি বলে অ্যারো দেওয়ার ক্ষেত্রে দাতা পরমাণু আর গ্রহিতা পরমাণু বুঝতে হবে। আমাকে বলো এখানে দাতা কে ছিল? ডোনার, নাইট্রোজেন। আর গ্রহিতা কে ছিল? প্রোটন না? সো দাতা থেকে গ্রহিতার দিকে অ্যারো দিতে হয়, বুঝতে পারছিস? আচ্ছা, সে বলো কি প্রশ্ন? দাতা থেকে গ্রহিতা কি বলছেন আরেকবার? দাতা থেকে গ্রহিতার দিকে অ্যারো দিতে হয়। দাতা দিচ্ছে, গ্রহিতা নিচ্ছে, এটা আর কি। এইগুলো নিয়ে ডিটেল পরে পড়বি, এখন জাস্ট একটু জানতে চাইলি তাই বললাম যে অ্যামোনিয়াম আয়নটা কিভাবে গঠিত হয় আদৌ। ওকে, সো আমার উদ্দেশ্য ছিল বিক্রিয়াগুলো বোঝানো। আপনারা কি বুঝছেন এই বিক্রিয়া 3টা? আচ্ছা, এইগুলা যদি বুঝে থাকেন, এখন আপনারা আমাকে একটা কথা বলবেন, স্যাররা ম্যাডামেরা, এইখানে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত আছে বলো? যদি কেউ বের করতে না পারো আমার কাছে আসবা, ফিটের উপরে কিল দিব, শিখে যাবা। না, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের জারণ সংখ্যা -3। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত বল দেখি? +1? আর ইউ কিডিং মি ব্রো? +5 হবে তো? বুঝিস না কিছু? তোরা কি কল্পনা করতে পারতেছিস এই হাইড্রোজেনটা ওইখানে ঢোকার ফলে জিনিসটা হয়ে গেছিল NH4+ হইছে? বলেন তো আমাকে একটু, এই নাইট্রোজেনটা কোনটা, এই যে সামনেরটা নাকি পিছনেরটা? সামনেরটা। ওর জারণ সংখ্যা তাহলে কত আছে দেখেন তো? -3। রাকিবুল ইসলাম আর ফারহানা মুন্নি, তোমাদের দুইজনকে কখনো আমি কথা বলতে শুনি নাই, কিন্তু কন্টিনিউয়াস মাইকটা অন আছে। রাকিবুল ইসলামের হচ্ছে থালাবাটি ধুচ্ছে মনে হয়। ভাইয়া, ফারহানা মুন্নি আমার আইডির নাম, আমার নাম মারিয়া। ও আচ্ছা আচ্ছা, ওকে। কিন্তু রাকিবুল ইসলাম তো থালাবাটি ধুচ্ছে। এই যে দেখো, এখনো কাঠের কাজ করতেছে মনে হয়।
আচ্ছা ওকে। সো ঘটনা হচ্ছে এই যে অ্যামোনিয়াম আয়ন যেটা, এই অ্যামোনিয়াম আয়নের মধ্যে যে নাইট্রোজেনটা দেখতে পাচ্ছ, এই নাইট্রোজেনটা কিন্তু এই যে সামনের নাইট্রোজেনটা, এটা কি সবাই বুঝতে পারতেছিস তো? এই হাইড্রোজেনটা যে ওখানে যুক্ত হয়েছিল, সো দিস ওয়াজ দ্যাট থিং, বুঝছিস কি? ওকে, এই যে নাইট্রেটটা ছিল, এই নাইট্রোজেনটা নেই যে পিছনের নাইট্রোজেনটা, এটা তাহলে বলেন আমাকে লজিক্যালি হিসাব কি মেলে কিনা যে এখানে আসলেই দুই ধরনের নাইট্রোজেনই থাকার কথা? একটা হচ্ছে অ্যামোনিয়ার কাছ থেকে আসা নাইট্রোজেন, আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের মধ্যে থেকে আসা নাইট্রোজেন। সো দুইটা তো ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে থাকারই কথা, তোমরা কি বোঝো নাই? গড় করতেছে না কেন? জোরে বলো। এই জায়গায় গড় করা হইতেছে না কেন? ও, এইখানে আমরা গড় করতেছি না, তার অনেকগুলো কারণ আছে, এটা আমরা আগামী দিন দেখব। আর তার সাথে ভালো প্রশ্ন করছো, খুবই ভালো প্রশ্ন। এখানে টোটালি ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে থাকার কারণে না, আমার এই কথাটা ভালো হচ্ছে না। আগামী দিন আমরা যখন গাঠনিক সংকেত দিয়ে বুঝবো তখন বললে মনে হয় ভালো হবে আর কি। প্রশ্নটা একটু মনে রাখো যে কেন এখানে আমরা গড় করে দেই নাই। খুবই ভালো প্রশ্ন। ওকে ঠিক আছে, এরপরে চলো আমরা আরেকটু সামনের দিকে আগাই। জারণ সংখ্যার যে সংজ্ঞাটা আমরা এতক্ষণ আলোচনা করছি, এটা আসলেই কি সঠিক আছে? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন। জারণ সংখ্যার যে সংজ্ঞাটা আমরা আলোচনা করলাম বা যেটার উপরে ভিত্তি করে এতগুলো কথা বললাম, এই সংজ্ঞার মধ্যে একটু ঝামেলা থাকার কথা, তোমরা একটু বুঝে দেখো। আমি শুধু একটা ছোট উদাহরণ তোমাদেরকে ধরাই দেই। আমি বলছিলাম কিনা 9, 10-এ থাকতে আমি জানি না এগুলা। পানিতে অক্সিজেনের জারণ সংখ্যা তোমরা কত বলো? -2। আচ্ছা, তারপরে ধরো সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফারের জারণ সংখ্যা কত? +6। কে বললি +6? প্রথমে কে যেন বললি? নসীন। নসীন যে গতিতে বলছে +6, তোদের কি মনে হয় যে ও হিসাব করে বলছে আসলে এই জায়গায়? এটা হচ্ছে মুখস্থ বলতে কি, এটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? কে পারবি? তাড়াতাড়ি বল। কে কে হিসাব করে বলছিস এখানে? কে কে হিসাব করে বলছিস? কেউ না। ওর নাম শুনতে শুনতে না কেন জানি ওর রোল নাম্বারের মতো মুখস্থ হয়ে গেছে। বন্ধুদের রোল নাম্বার মুখস্থ হয় না, 46 বস, 94 তোরে মারি ফেলবো, স্যারের কাছে কিন্তু তোর কথা বলে দিব। ওর যে রোল নাম্বারটা তুই বলতেছিস, ওটা খাতা দেখে বলতেছিস না, মুখস্থ হয়ে গেছে। মানে দ্যাটস হোয়াট ই কল ন্যাচারাল রেসপন্স। সো এই যৌগগুলো পরিচিত যৌগ, তো এদের এই ন্যাচারাল রেসপন্স একটু মনে করে রাখতে হবে যে কোথায় কার জারণ সংখ্যা কত। আচ্ছা, এখন আমি জাস্ট এই দুইটা এক্সাম্পল তোমাদের সামনে দিয়ে গেলাম। জারণ সংখ্যার যে সংজ্ঞাটা আমরা বলতেছি, হয় সেই সংজ্ঞাটা ভুল অথবা আমাদের ব্যাখ্যা ভুল, যে কোনো এক জায়গায় ভুল আছে। এই দুইটা যৌগ নিয়ে একটু ভাইবো, যে কোনো যৌগ নিয়ে ভাবতে পারো, বাট জাস্ট এক্সাম্পল হিসাবে এই দুটো যৌগ রেখে দিলাম, ঠিক আছে? এটা নিয়ে আগামী ক্লাসে কথা শুরু হবে যে আমাদের জারণ সংখ্যার সংজ্ঞাটাই ভুল ছিল। সো এগুলো তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ বলো। ভাই আমার ইলেকট্রন নিয়ে একটা প্রশ্ন ছিল। বলো শুনি। ভাই আমাদের ইলেকট্রন যখন কক্ষপথে ঘুরে, তখন ইলেকট্রনগুলো কক্ষপথ থেকে কেন ছুটে চলে যায় না? আবার আমাদের মাথার উপর যখন সিলিং ফ্যান ঘুরে, তখন ওই পাখাগুলো কেন ছুটে যাওয়ার চেষ্টা করে না? এগুলো কি কেন্দ্রের দিকে কি সম্পূর্ণ বল প্রয়োগ করে? আব্বু ভালো প্রশ্ন করছিস, কিন্তু এই প্রশ্ন তো আমি দেওয়ার চেয়ে ফিজিক্সের স্যাররা দিলে ভালো হবে, ফিজিক্সের স্যাররা বা ভাইয়ারা। আচ্ছা, আমি তারপরে বলার চেষ্টা করবো না, আজকে না। প্রশ্নটা একটু লিখে রাখো, তুমি লিখে আমাকে গ্রুপে পাঠিয়ে দিও, সো দ্যাট আমরা আলোচনা করবো এটা নিয়ে পরে, আজকে না আর কি, ঠিক আছে? তো তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এইখানে আমরা কয়েকটা যৌগ দিছি, 16টার মতো সম্ভবত। এই 16টা যৌগে তোমাদের একটু জারণ সংখ্যা বাইর করতে হবে, ঠিক আছে? চেষ্টা করবা যা পারো। যেমন ধরো এই যে যৌগটা দেখতে পাচ্ছ প্রথমে, এই রকম যৌগ আগে কোনোদিন দেখছো? কি যৌগ? ফেলুদা যৌগ। হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে জটিল যৌগ, থার্ড ব্র্যাকেট থাকে এরকম, ঠিক আছে? এগুলা কি এখনই জানার দরকার নাই, জাস্ট তোমার কাজ হচ্ছে যেটা এই যৌগে আয়রনের জারণ সংখ্যাটা বের করো। তুমি চেষ্টা করো, তুমি পারবা না হয়তো আমি জানি, কোনো সমস্যা নেই। তোমার কাজ শুধু চেষ্টা করা, আর কিছুই না, ঠিক আছে? না পারলে তো আমি আছি ইনশাল্লাহ, আমি করাই দিব, তা না আমি তোমার রাস্তা দেখাই দিব, ওই রাস্তা দৌড়ায় তুমি হাসিল করবা সেই পুরস্কারটা, আমার কিছু করা লাগবে না আর কি। আমি যদি তোরে দৌড়ায় দৌড়ায় সব দেখাই দিই, এই অঙ্কের উত্তর এত, ওই অঙ্ক এইভাবে সলভ করতে হয়, তাহলে তো তোর ওই ক্রেডিট আমার, ওই ক্রেডিট তোর হইলো না। আমি তোর একটু কষ্ট করাবো, যার ফলে ওই অর্জনটা তোর পার্মানেন্ট হবে, ওই অর্জনটা তোর নিজের হবে, তুই বলতে পারবি যে এটা আমি নিজে অর্জন করছি। এটা ফেলুদা কেন, ফেলুদার নানা এসব আমার বোঝায় দেন, এটা আমি নিজে বুঝছি, দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট। আচ্ছা, তাহলে এইগুলো করবা। 16টা যৌগ আছে আর কি এখানে, এই যে 16টা। এই যে মিথেনে যেমন কার্বনের জারণ সংখ্যা বের করতে বলছে, এটা তো -4 মুখোমুখি হয়ে যাচ্ছে, বাচ্চা জিনিস একটু করো আর কি। এখন ধরো তুমি এই জিনিসটা পারো না যে থায়োসালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত, তুমি যে কাজটা করবে একটু গুগল সার্চ দিবে, এই জন্য ইংরেজিতে নামের বানান লিখে দিছি, ঠিক আছে? সো দ্যাট তুমি খুঁজে পাও। সো একটু খোঁজাখুঁজি শেখো, তোমাদের এখন AITI কত কিছু আছে করবা আর কি। তবে ওইগুলার হেল্প নিয়ে তুমি আনসারটা বাইর করো না, তুমি যৌগের সংকেত বাইর করো, কোনো সমস্যা নেই আমার। হ্যাঁ,
সো এই আর কি, ওইগুলো দিয়ে চুরি করলে কিন্তু তোমার লস। ওকে, সো যারা আমাদের ফেসবুকে আছো তারা তো এখন আমার গালি দিবা আমি জানি, আমি আসলে টেকনোলজি তো কম বুঝি, তোমরা জানো, আমি আসলে তোমাদের কমেন্ট একেবারেই পড়তে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। তো যারা ওই স্লাইড তো দিয়ে দিব একটু পরে তোমাদেরকে, সমস্যা নেই তো। আর যারা হচ্ছে আমাদের পেজ থেকে স্লাইডটা নিতে চাও, যদি এমন হয়, এই দেখ আমি আমার কি জানি হয়, আমি এই টেকনোলজি বুঝি না, এই যে লাইভ ক্লাসের ইয়াটা এখানে ক্লিক করলাম, কি এটা ইজ জিসাস গড, এই ভিডিওতে চলে গেছে, আমি কি ওইগুলা দেখতেছিলাম, দেখ এই আমি আমার সাথে টেকনোলজি কেন জানি এরকম করে। আচ্ছা আমি তোমাদের কমেন্ট পড়তে পারি না, আন্তরিকভাবে দুঃখিত, সমস্যা নাই। তোমাদের যাদের এই স্লাইডটা লাগবে তারা পেজে নক করো, পেয়ে যাবে আর কি। তবে ক্লাসের কথা বললো যে ফাউন্ডেশন 1, আবার বাংলা ভার্সন নাকি ইংলিশ ভার্সন এটা জানাও। ইংলিশ ভার্সনের ক্লাসটা 9টায় শুরু হওয়ার কথা, ওটা আমরা 9:15 শুরু করতেছি। সো আর তোমরা যারা এখনো ভর্তি হও নাই বা হইতে চাও, বাইরের যদি কেউ থেকে থাকো, এখন আর্লি বার্ড অফার আছে, 1200 টাকায় ভর্তি হতে পারবা। সো 25 তারিখ পর্যন্ত এটা থাকবে, আর ভর্তির জন্য এই নাম্বার পেজে যোগাযোগ করলে হবে, এই তো। আর তোমাদের জন্য এই যে ফাউন্ডেশন অংশটা আমরা নিচ্ছি, সেটার জন্য এই বইটা তোমরা পাবো আর কি, রসায়ন ভিত্তি। এটা আগামীকালকে রাতেই তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব, গ্রুপে মানে টেলিগ্রাম চ্যানেলে আর কি। আর তোমরা যারা বাইরে আছো, মানে এখনো ভর্তি হয় না, তারা হইলে তারপরে পাবো ভাই। আর পুরো আমাদের ফেজ 1-এ আমরা 3টা বই পাবো। বাংলা ভার্সনের তোমরা যারা আছো তারা 3টা বই এখন অর্ডার করতে পারবা হার্ড কপির জন্য, কিন্তু যারা ইংলিশ ভার্সন তাদের কয়েকদিন একটু ওয়েট করতে হবে, কারণ ইংলিশ ভার্সনে এইটার কাজ হয়ে গেছে, এই দুটার কাজ চলতেছে। সো এই আর কি। হ্যাঁ বলো, কি প্রশ্ন? জোরে বলো, হ্যাঁ বলো না, শুনতেছি। কি? আরে পাগল, কেন পাওয়া যাবে না? এই প্রশ্নটা আমাকে প্রায় করে যে আপনাদের কি রেকর্ডেড ক্লাস পাওয়া যায়? অবশ্যই পাওয়া যাবে। একটা অনলাইন ক্লাসের কেন রেকর্ড থাকবে না? এটা কোনো কথা? অনেকে মনে করে এই যে আমরা জুমে ক্লাস নেই বা গুগল মিটে ক্লাস নেই, তো মানে এটার কুসংস্কার, ভাবে যে মনে হয় এদের লাইভ ক্লাস না করলে মনে হয় জীবন থেকে সব হারায় যায়। না, আমরা চাই তোমরা লাইভ ক্লাস করো। এই যে ডিরেক্ট কমিউনিকেশনটা হইলো, এটা যারা দেখতেছে তাদের লোভ লাগতেছে, আমি তো জানি যে এরা সরাসরি কথা বলতেছে কেমনে, হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? সো ওই টাইপিংয়ের ঝামেলাটা নাই, কিন্তু তোমরা অনেকে আছো এই সুযোগটা পেয়েও অবহেলায় হারাও, যে দূর লাইভ ক্লাস করবো না, পরে করবো না, রেকর্ড দেখে নিবো না, এই কাজটা করবা না, রেকর্ড দিয়ে দেওয়া হবে। এই যে আজকে ক্লাসের পরে তোমাদের এখন 9:15 আমি ইংলিশ ভার্সনের ক্লাস নিব, তারপরে রাতে ধরো যে হয়তো 11টা-12টার মধ্যে পেয়ে যাবে আর কি, ভিডিও ফাইল এবং তোমার এই পিডিএফ দুইটাই, ঠিক আছে? ওকে, সো বলো ভাইয়া, হোমওয়ার্কটা কোথায় দিব? হোমওয়ার্কটা হচ্ছে তুমি ওই প্রথমে আমাদের গ্রুপে দিবা, টেলিগ্রাম গ্রুপে। ওকে, না না, আগে টেলিগ্রাম গ্রুপে দিবা, আমি একটু দেখে দিব, তারপরে মননের গ্রুপে দিবা, মেইন গ্রুপে আর কি। আর একটু সুন্দর সুন্দর করে লেখো, আর সবাইকে রিকমেন্ডেশন দিয়ে রাখি। আজকে যেমন আমি তোমাদের সাথে ক্লাস নিব বলে একটা নতুন গেঞ্জি নিয়ে আসছি, আমার জীবনের ইতিহাস বদলে গেছে। আমি জীবনে কোনোদিন বুয়েট লেখা কোনো কিছু গায়ে লাগায় ঘুরি নাই, আজকেই জীবনের প্রথম ভাই, আল্লাহর কসম বলতেছি। তোরা অনলাইনে অনেককে চিনোস, যারা আমার সরাসরি ছাত্র ছিল, এখন অনেক সিনিয়র টিচার হয়ে গেছে, তাদেরকেও জিজ্ঞেস করিস তো ভাই আপনাদের ক্লাস কোনোদিন আরিফ ভাই ওই সব গেঞ্জি বুয়েটা নিছে কিনা? কেউ বলতে পারবে না যে বুয়েটের কোনো সিল সাপোর্ট লোগো লেখা ছিল। সো তোমাদের কাছে আমি চাইবো সেটা হচ্ছে যে তোমরা আজকে একটা ব্র্যান্ড নিউ খাতা খোলো, একেবারে মোটা দেখে একটা খাতা খোলো, যেটা শুধুই ডেডিকেটেড ফর ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি। প্লিজ, শুধু কেমিস্ট্রির জন্য না, ফিজিক্সের জন্য, ম্যাথের জন্য, সবগুলোর জন্য যেন ডেডিকেটেড খাতা থাকে। ভাই কসম খোদার বলতেছি, ইন্টারমিডিয়েট ইজ নট লাইক 9 or 10। ওইটা অনেক শিশু জিনিস, ন্যাংটা জিনিস। এইটা ন্যাংটা জিনিস না ভাই। এইখানে তুই একটা খাতার মধ্যে একটা ঢুকাবি, পরীক্ষার আগে যে কি মরাটা মরবি তোর কোনো ধারণা নেই। কোথায় যে কি লিখছিলাম আল্লাহ জানে। এটা আমি পারতাম, আমি শিখেছিলাম, ফেলুদাকে আমি শিখাইছিলাম, আমি বুঝাইছিলাম, ওই গরু বুঝতেছিল না, আমি বুঝাই দিছি, কিন্তু আমি এখন মনে করতে পারতেছি না, বিকজ আমার ওই খাতা কোথা ঠিক নাই। সো সিরিয়ালি লিখবা, একটা খাতার মধ্যে কেমিস্ট্রি, একটা খাতার মধ্যে ফিজিক্স, একটার মধ্যে ম্যাথ, সেপারেট সেপারেট যেন জিনিসপত্র থাকে আর কি। ওকে, সো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ করছি। হ্যাঁ বলো ভাইয়া, একটা প্রশ্ন আছে। বলো বলো। ভাইয়া, নটরডেমে না পড়লে নাকি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না? খুব ভালো কথা বলছে। আমিও তো নটরডেমে পড়ি নাই, তাহলে কি আমি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই? কি অদ্ভুত কথাবার্তা। আমি তো সে অনেক আগের। হ্যাঁ, ও আমি তো সে অনেক আগের না, তোদের মানে একবারে মাথার মধ্যখানে যদি এটা দিয়ে একটা বাড়ি দেওয়া যাইতো না, আমারে কত বড় বেয়াদব, আমাকে বলে আমি অনেক আগের। এইটা কি মানুষ রে? আমাকে বলে আমি নাকি অনেক আগের। আপনাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম লক্ষ্মী সোনা চাঁদের কোনা। টেলিগ্রামে যার যেখানে ঢোকার কথা, টেলিগ্রাম যারা ফুল কোর্স এনরোল করছে তাদেরকে তাদের চ্যানেলে ঢুকানো হয়েছে, যারা ফেজ 1-এর জন্য আছে তাদেরকে তো ফেজ 1-এ ঢুকানো হয়েছে। সো একজন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আর একটাতে দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, এবার আসো বন্ধু, যারা কলেজ অ্যাডমিশনের জন্য কোথায় পাবো?
কোন প্রশ্ন? এটা এই স্লাইড, হোমওয়ার্কের প্রশ্ন, এই যে হোমওয়ার্কের প্রশ্ন। হ্যাঁ বুঝছি এই স্লাইডটা একটু পরে দিয়ে দিচ্ছি, তো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবা, ঠিক আছে? চ্যানেলে আচ্ছা ঠিক ভিডিও পিডিএফ দুইটাই পেয়ে যাবে আর কি। আচ্ছা, যারা কলেজ অ্যাডমিশনের জন্য জানতে চাইছিল আমার কাছে, আবারও আমি বলে দিচ্ছি, তোমরা মনে হয় লাইভগুলো দেখো নাই। জাস্ট SSC 25 এন্ড গেমের যে ক্লাসগুলো নিছিলাম, তোমরা যারা প্রোগ্রামে ছিলা তাদের তো টেলিগ্রাম আছেই, যদি কেউ চাও ইউটিউবে হাইরেস দেখতে পারো, ওইগুলো দেখবা। আর এই ফাউন্ডেশনে যে ক্লাস 6টা-8টা হবে, তোমাদের মনে হয় একটু বেশি নিবো আর কি, 9টার মতো নিবো। এই ক্লাসগুলো ভাই আমি গ্যারান্টি দিব ইনশাল্লাহ এর বাইরে কিচ্ছু লাগবে না। আর সত্যি কথা বলতে, যেটা আমার ফাউন্ডেশনের এই যে ক্লাসগুলো, এগুলো না করলেও কোনো সমস্যা নাই, মানে কলেজ অ্যাডমিশনের জন্য এগুলো করলে তুমি একটু সলিড, রক সলিড হবে আর কি। তুমি জাস্ট এই SSCর বইটা ভালো করে পড়ো, এর বাইরে কিচ্ছু লাগে না। তোমরা অনেকেই টাকা পয়সা অযথা নষ্ট করো, আব্বু আম্মুর টাকা পয়সা, এই গাইড, ওই কোচিংয়ের, ওইটা কিচ্ছু লাগে না, কোনো ছাতা লাগে না। তোর খালি আসলেই তোর কনসেপ্ট ভালো আছে কিনা, যদি কনসেপ্ট ভালো থাকে তুই NDC হলি ক্রসে চান্স পাবি, তাহলে পাবি না। কথা খুবই সহজ, ঠিক আছে? এই আর কি। সো এটার জন্য হাই লেভেলের জিনিস পড়ে লাভ নাই, লাগবে যেটা ওই SSC লেভেলের জিনিস আর কি। হ্যাঁ, কিছু বলতেছো? পাওয়ার বুকগুলো কালেক্ট করার জন্য হ্যাঁ পাওয়ার বুক নিয়ে আজকে কথা বলবো না, আর আগামী দিন কথা বলবো, ঠিক আছে? ওই যে আজকে আর সময় নেই, অনেক বেশি দেরি করে ফেলছি আমি। আজকে প্রথম ক্লাস তো একটু গল্প টল্প করলাম, ব্যাপার না। সো তোমাদের আগামী ক্লাস কবে হবে? আগামী ক্লাস হচ্ছে তোমাদের 22 তারিখ ইনশাল্লাহ। আজকে কত তারিখ গেল বলো তো বন্ধু? 20 তারিখ। আগামী ক্লাস 22 তারিখে হবে, ওই একই সময়ে 7 PM। আর তোমাদের ক্লাস রুটিনটা আমি এই সপ্তাহের মধ্যে জানাই দিব, মানে ওই অন্যান্য ক্লাসের চিপায় আছি তো, ওদের কাছ থেকে একটু টাইম বের করে তোমাদেরকে দিতে হবে আর কি। আর তোমাদের সাথে এখন এত কঠিন পড়াশোনা করব না, একটু রিল্যাক্স, চিল ব্রো, চিল। পড়াশোনা হবে হচ্ছে কয়দিন পরে, রেজাল্ট দিক না, খেলা হবে অবশ্য। তোমাদের কিন্তু কলেজ ভর্তির আগেই, মানে কলেজে ক্লাস শুরুর আগেই আমাদের টার্গেট হচ্ছে কটা চ্যাপ্টার শেষ করা বলেন তো? 2টা, বিশাল 2টা চ্যাপ্টার কিন্তু, কোয়ান্টাম মেকানিক্স এবং তোমার ওই যে ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার মানে গ্যাস ডায়নামিক্স, ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ 2টা চ্যাপ্টার, এবং ডোন্ট মিস ইট। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ কত তারিখে? 22 তারিখ সন্ধ্যা 7টায়। ওকে, আল্লাহ হাফেজ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।